ঠিক করে এখানে 4 আর 6 হবে না, 6 আর 7 হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সকলকে আমাদের ক্লাসে স্বাগতম। আশা করছি আপনাদের দিন বেশ ভালোই কেটেছে। আজকে যেহেতু জুমাবার ছিল, প্রথমে হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত যে অনেক বেশি লেট হয়ে গেছে তার জন্য। কারণ আপনারা সকলে জানেন এখন পুরো সারা দেশব্যাপী হচ্ছে বেশ জ্যাম জটের সৃষ্টি হচ্ছে, তো যার কারণে মোটামুটি আমার একটু লেট হয়েছে। সো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমাকে হচ্ছে একটু সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? আপনারা হয়তো বা অনেকে অনেকক্ষণ অপেক্ষা করছিলেন। সো হচ্ছে আমরা হচ্ছে আর বেশি লেট করবো না। আমরা যারা ক্লাসে আছি একটু কাইন্ডলি সকলকে বলছি, সকল হচ্ছে একটু ক্লাসটা কাইন্ডলি শেয়ার করে দেন আপনার ফ্রেন্ডদেরকে, এবং হচ্ছে প্রত্যেকে যেন ক্লাসটা করতে পারে তাদেরকে সেই সুযোগটা করে দেন। কারণ আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়তে যাচ্ছি, চ্যাপ্টার 6 এবং 7। আমরা সকলে জানি চ্যাপ্টার 6 থেকে হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট টপিক দুইটা হচ্ছে রেশিও অ্যানালাইসিস বা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, এখান থেকে আসে। সো কাইন্ডলি হচ্ছে ক্লাসে জয়েন হয়ে যাবেন দ্রুত ইনশাল্লাহ, এবং ফ্রেন্ডদেরকে হচ্ছে জানিয়ে দেবেন। তো আমরা আর লেট করব না, আমরা আমাদের ক্লাসে হচ্ছে এখন স্টার্ট করব। সকলে হচ্ছে কাইন্ডলি খাতা কলম নিয়ে একটু রেডি থাকবেন যাতে করে আমরা দ্রুত আমাদের ক্লাসটা শুরু করতে পারি। সো আচ্ছা, আমরা হচ্ছে সূত্রের পিডিএফ ফাইলটা এখানে কোথায়? আচ্ছা, থ্যাঙ্কস। ওকে, সো আসেন আমরা হচ্ছে যেহেতু বললাম আমরা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টপিক পড়ব। সো হচ্ছে আমরা দেরি করব না আর। আমরা হচ্ছে আশা করছি সকলে আমরা রেডি আছি। আমরা এখান থেকে বরাবরের নেই হচ্ছে ইনশাল্লাহ ক্লাস যেভাবে করছি সেভাবে করবো। আমার সাথে আছে ইউতি লিহা আছে, নাফিজা সুলতানা সাদিয়া আছে, মোহাম্মদ কাইয়ুম আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আসসালামু আলাইকুম আসসালাম। সো এখানে যা একটু ডেসক্রিপশনটা একটু ভুল হয়েছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখানে হবে যে হচ্ছে 4 নাম্বার, আবার কেন এটা 6 এবং 7 হবে, ঠিক আছে? অর্থাৎ হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী, এবং হচ্ছে যে আর একটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে অনুপাত বিশ্লেষণ। সো আমরা হচ্ছে অনুপাত বিশ্লেষণটা হচ্ছে আগে শুরু করব। আশা করছি আমরা আজকে ট্রাই করবো ক্লাসটা খুব আর্লি শেষ করার জন্য, কারণ আপনাদের বাসায় পড়তে হবে। অনুপাত বিশ্লেষণ এবং উৎপাদন ব্যয় বিবরণী মোটামুটি সহজ দুইটা চ্যাপ্টার। আমি আজকে এমসিকিউতে একটু বেশি ফোকাস করব, কারণ উৎপাদন ব্যয় বিবরণী অনুপাত বিশ্লেষণ আমরা হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী অনেকেই করবেন আমি জানি, কারণ এটাতে অনেকের কাছে ঝামেলা মনে হয়। তারপর অনুপাত বিশ্লেষণটা খুবই সহজ, সূত্রগুলো হচ্ছে যদি মোটামুটি বোঝা যায় ম্যাথগুলো ইজিলি করা যায় ইনশাল্লাহ। রাশিদুজ্জামান স্যার আমার সাথে আছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না? ঝাপসা দেখাচ্ছে, ঝাপসা দেখাচ্ছে। আই থিঙ্ক আমাদের ক্যামেরার মধ্যে হচ্ছে যে একটু মেবি কিছু একটা হয়েছে। ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নাই। একটু ক্যামেরার মধ্যে মেবি একটু প্রবলেম হয়েছে, একটু মুছে দিন তো। এটা তো মনে হচ্ছে আছে ঝাপসা মনে হচ্ছে, কিছু নাই। আমাকে একটু কাইন্ডলি সবাই জানান তো এখন ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। ওখানে কি ব্লার মনে হচ্ছে? আমি তো ক্লিয়ারলি, আমার এখানে তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে সব। হ্যাঁ, সলভ করা যাবে। ওকে, আমরা এটা সলভ আউট করি, পাশাপাশি আমরা একটু জেনে নিই হচ্ছে আমরা আমাদের এই চ্যাপ্টারে আমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হবে। দেখেন, এই চ্যাপ্টারে ভাই কোয়েশ্চেন প্যাটার্ন আমরা মুখে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। ক নাম্বারে আমাদেরকে মোস্ট অফ দ্য টাইম আমাদেরকে ক নাম্বারে বলা হচ্ছে বিনিয়োজিত মূলধনের পরিমাণ বের করো। দেখেন, আমি আপনাদেরকে অনেকগুলো টেকনিক শেখাবো ইনশাল্লাহ। ঠিক হয়ে গেছে, ওকে ঠিক হয়ে গেছে। আপনাকে তো দেখে যাচ্ছে না, বাট লেখা দেখা যাচ্ছে না ভালো করে। আপনাকে দেখা যাচ্ছে, লেখা দেখা যাবে। এটা এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাদা, তো এই জন্য আমরা লেখা বুঝবো। আগে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে। বোর্ড ঝাপসা দেখাচ্ছে, আর
যে আর সব ক্লিয়ার? আচ্ছা সমস্যা নেই, বোর্ড ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, কারণ এটা একটা সাদা তো, আচ্ছা এখন দেখা যাচ্ছে সবাই, এখন ঠিকঠাক। স্যার দেখেন এই চ্যাপ্টারে কত কী কী আসে আমরা খুব ইজিলি কম কথায় বোঝার চেষ্টা করবো, কারণ আমাদের এমসিকিউগুলো এখান থেকে খুব টাফ হয়, আমি এগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমত আমরা বলি হচ্ছে এই চ্যাপ্টারে কী কী আসতে পারে। এই চ্যাপ্টারে আমাদের কাছে হচ্ছে প্রথমে আসে হচ্ছে কোন সূত্রগুলো আমাদের বেশি ফোকাস করবো, একটু সবাই একটু লিখে নেন কাইন্ডলি। হ্যাঁ, এখানে ক নাম্বারে আসতে পারে হচ্ছে বিনিয়োজিত মূলধনের পরিমাণ বের করো, এটা বলতে পারে। তারপর হচ্ছে চলতি সম্পদ বা চলতি দায়ের পরিমাণ বের করো, এটা আসতে পারে। খ দেখি কী আসতে পারে, যে সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, চলতি অনুপাত বের করো অথবা তারল্য অনুপাত বের করো। খতে কী কী আসতে পারে। হ্যাঁ, এরপর যে জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট একটু লিখে রাখেন কাইন্ডলি সবাই, একটু লিখে রাখেন কাইন্ডলি, যে সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো না বললেই আমাদের মোটামুটি হবে না আর কি, সেগুলো না পড়লেই নয়, সেগুলোকে পড়তে হবে, একটু করে খেয়াল করেন। সেটা হচ্ছে প্রথমে আমরা কিছু সূত্র যেগুলো আমাদের মাস্ট মাথায় রাখতে হবে। ওকে, রাশুজ্জামান মনাসাব্বা হচ্ছে সব কিছু ঠিক আছে, ধন্যবাদ স্যার আপনাকে। ওকে, প্রথমে দেখেন ভাই আমাদের লাগতে হবে কী কী জানতে হবে, যেটা ছোটো থেকে পড়ে আসছে, সেটা হচ্ছে চলতি অনুপাত অনুপাত বা হচ্ছে তারল্য অনুপাত। কেমন? তারল্য অনুপাত। এরপর ভাই দেখেন চলতি মূলধন অনুপাত। কেমন? চলতি। এই সূত্রগুলো আমি ইনশাল্লাহ আজকে সবগুলো সূত্রের ফাইল এখানে দিয়ে দেওয়া হবে, সো কারো ভয় পাওয়ার কোনো কারণ নেই। চলতি মূলধন অনুপাত অথবা হচ্ছে এটার আরেকটা নাম হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত। ক্লিয়ার স্যার? কার্যকরী মূলধন অনুপাত। কেমন? একটু সবাই আমরা হচ্ছে আমাদের ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দিই, প্লাস হচ্ছে আমরা একটু বেশি নিচে হচ্ছে মেনশন করে দিই ফ্রেন্ডদেরকে, যাতে করে সবাই দেখতে পারে। ওকে, এরপরে আর কি কি থাকতে পারে, বিনিয়োজিত মূলধন অনুপাত। কি? বিনিয়োজিত মূলধন অনুপাত। কেমন? মূলধন অনুপাত। এরপরে আর কি থাকতে পারে, এরপরে হচ্ছে দায় মালিকানা অনুপাত। কি স্যার? দায় মালিকানা অনুপাত। দায় মালিকানা, এগুলো একটু সাজেশন একটু লিখে রাখেন এখানে, এগুলো হচ্ছে সূত্রের সাজেশন। কেমন? সাজেশন, এগুলো আমাদের হচ্ছে সাজেশন। কেমন? এগুলো আমাদের জন্য জানতে হবে। আচ্ছা কি কি স্যার বলেন তো? চলতি মূলধন অনুপাত, তারল্য অনুপাত, কার্যকরী বা চলতি মূলধন অনুপাত, বিনিয়োজিত মূলধন অনুপাত, দায় মালিকানা অনুপাত। মনে থাকবে এই বিষয়গুলো সবচেয়ে বেশিবার আসে। এরপরে আরও কয়েকটা যদি আমরা নিই, দেখেন স্যার, সেটা হচ্ছে নিট লাভ বা মোট লাভ অনুপাত। নিট লাভ বা হচ্ছে মোট লাভ অনুপাত। কেমন? এইগুলো আসতে পারে আমাদের কাছে, এগুলো হচ্ছে অনুপাত থেকে। আবর্তন থেকে কি কি আসতে পারে আমরা সকলে জানি, সেটা হচ্ছে দেনাদার আবর্তন, পাওনাদার আবর্তন অনুপাত, তারপর হচ্ছে মজুদ আবর্তন অনুপাত। কেমন? সো এগুলো একটু লিখে রাখেন, 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা জিনিস যদি কারো, যে সূত্রগুলো যদি কেউ শুধু পড়ে মুখস্থ রাখতে পারে অথবা পারে, তাহলে সে ইনশাল্লাহ এখানে কখনো আটকাবে না। এখানে অনেকগুলো সূত্র আছে, বাট এই সূত্রগুলোর মধ্যে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট এই 10টা জিনিস। কেমন? চলতি অনুপাত, তারল্য অনুপাত, কার্যকরী বা চলতি মূলধন অনুপাত, বিনিয়োজিত মূলধন, দায় মালিকানা অনুপাত, নেট লাভ বা মোট লাভ অনুপাত, দানাদার আবর্তন বা আমাদের মজুদ। এগুলোর বাইরে ইনশাল্লাহ আর আসবে না। একটু সবাই সাজেশন দিয়ে লিখে রাখেন তো ভাইয়া, সবগুলো কষ্ট করে লিখে রাখেন তো। এগুলোর বাইরে আর আসবে না ইনশাল্লাহ, এগুলোর বাইরে আর প্রশ্ন আসবে না। কেমন? এগুলোর বাইরে আর প্রশ্ন আসবে না। কী ভাই বলুন তো? চলতি অনুপাত, তারল্য অনুপাত, কার্যকরী বা চলতি মূলধন অনুপাত, বিনিয়োজিত মূলধন অনুপাত, দায় মালিক অনুপাত, নিট লাভ মোট লাভ, দানাদার পাওনাদার মজুদ। এগুলোর বাইরে প্রশ্ন আর হবে না ইনশাআল্লাহ। সো আশা করছি সবাই একটি স্ক্রিনশট তুলে নেন দ্রুত সবাই। এখান থেকে কিন্তু স্যার এখান থেকে 10টা প্রশ্ন, এখান থেকে 2টা প্রশ্ন আসবে মাস্ট। ক্লিয়ার? এখান থেকে 2টা প্রশ্ন আসবে মাস্ট, ক্লিয়ার স্যার? এই অধ্যায়ের বেসিক ছিল মোটামুটি এটা। কেমন? এই অধ্যায়ের বেসিক ছিল মোটামুটি এটা একটু আমি হচ্ছে সবাই কি স্ক্রিনশট তুলেছেন একটু কাইন্ডলি বলুন তো, সবাই স্ক্রিনশট তুলেছেন কিনা স্যার? স্যার লেখা আছে। ওকে,
সবাই কি লিখেছেন? আমার সাথে সবাই কথা বলতে হবে, কেমন? কথা না বললে হবে না। দেখছেন আমার আপনাদেরকে মোটামুটি পড়াইতে পড়াইতে আমার গলা বেশ ভেঙে গেছে। সো হচ্ছে বুঝতে পারতেছেন, একটু কষ্ট করতেছি, একটু হচ্ছে আমরা সবাই একটু রেসপন্স করে যারা আছি। আশা করছি লেখা হয়ে গেছে। আমাদেরকে এবার এখন দেখেন স্যার, লাভের হার নির্ণয় খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক গুরুত্বপূর্ণ টপিক। এটা আমরা অনেকে পাই না, যেটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। কেমন? লাভের হার নির্ণয় করা। লাভের হার নির্ণয়, দেখেন স্যার, লাভের লাভের হার লাভের হার নির্ণয় করা। কেমন? লাভের হার নির্ণয় করা খুবই ইম্পর্টেন্ট, লেখা আছে। ওকে স্যার, দেখেন লাভের হার নির্ণয় করাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের উৎপাদন ব্যয়ে কাজে লাগবে, তারপর তার ওই যে অনুপাত বিশ্লেষণে কাজে লাগবে। এটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ দেখলেই বুঝতে পারবেন। নাহলে আমরা এছাড়া ম্যাথ করতেই পারবো না। দেখেন কোথায় কোথায় কাজে লাগবে লাভের হারটা। উৎপাদন আছে এগুলা। আচ্ছা দেখেন, উৎপাদন ব্যয় কাজে লাগবে। স্যার দেখেন এই জিনিসটা জানলে আপনার অনেক কিছু হয়ে যাবে। উৎপাদন ব্যয় কাজে লাগবে, তারপর হচ্ছে অনুপাত বিশ্লেষণ এই চ্যাপ্টারে কাজে লাগবে। এরপর হচ্ছে আর্থিক বিবরণী যেটা আছে যৌথ মূলধনী কোম্পানির, ওখানে কাজে লাগবে না, আর্থিক মধ্যে এটা কাজে লাগবে। সো আমরা এটা একটু বুঝে নিই। স্যার দেখেন লাভের হার মেনলি দুইটা জিনিসের উপর দেওয়া থাকে, কেমন একটু মনে রাখবেন, খেয়াল করেন। একটা হচ্ছে বিক্রয় মূল্যের উপর, একটু খেয়াল করেন স্যার, এটা একটু ভালো করে বুঝুন টপিকটা। একটা হচ্ছে বিক্রয় মূল্যের উপর, আর একটা হচ্ছে মোট লাভ, মোট ব্যয় বা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, এই দুটোর উপর দেওয়া থাকতে পারে। ক্লিয়ার? সবাই একটু কথা বলুন। বিক্রিত পণ্যের ব্যয় দুইটা জিনিসের উপর দেওয়া থাকতে পারে। কী কী বলুন তো ভাই? একটা হচ্ছে কি বিক্রয় মূল্যের উপর, আরটা হচ্ছে কি মোট ব্যয় বা বিক্রিত পণ্য ব্যয়ের উপর। কেমন? তাহলে স্যার খেয়াল করুন তো স্যার, ভালোভাবে দেখা যায় না। কিরে বাকিরা বলুন তো, ভালোভাবে দেখা যাচ্ছে না? আমার মনে তো ঠিকঠাক করে দেখা যাচ্ছে, আপনাদের এখানে কেন দেখা যাচ্ছে না তো বুঝলাম না। দেখা যাচ্ছে না কেন? এটা কি সমস্যা আবার? স্যার একটু সবাই আমরা একটু কাজ করি। আমরা এতজন ক্লাস করতেছি, আমরা হচ্ছে দেখা যাচ্ছে বলতেছে, আমরা হচ্ছে আমাদের ফ্রেন্ডদেরকে একটু কাইন্ডলি মেনশন করে দিই সবাইকে, যারা যারা পড়তে চায়, অথবা বিভিন্ন আমাদের হচ্ছে যাদের ফ্রেন্ডস গ্রুপ আছে সেখানে আমরা একটু শেয়ার করে দিই, যাতে করে সবাই ক্লাসটা করতে পারে। কারণ অনেক স্টুডেন্ট এখন মনে করেন যে হচ্ছে মানে পড়তে চাচ্ছে, যেমন আমি আপনারা জানেন আমি বেসিক থেকে পড়াই, হ্যাঁ। সো হচ্ছে একটু খেয়াল করেন সবাই। লাভের হার, এটা হচ্ছে বিক্রয় মূল্যের উপর, একটা হচ্ছে কি মোট ব্যয় বা বিক্রিত পণ্য ব্যয়ের উপর, এই দুটোর উপর দেওয়া থাকতে পারে। কেমন? এখন দেখেন স্যার, লাভের হারটা আমরা এক্স্যাক্টলি কখন কাজে লাগাবো সেটা হচ্ছে দেখেন সিম্পল, আমরা অনেকে জানি। সেটা হচ্ছে দেখেন মনে করেন যদি এরকম বলছে বিক্রয় মূল্য যদি 1,00,000 টাকা হয়। স্যার যারা হচ্ছে এই টপিকটা মনে করতেছেন দরকার নাই, কালকের পরীক্ষার হলে বুঝবেন মানে কি দরকার। স্যার খেয়াল করেন, বিক্রয় মূল্য 1,00,000 টাকা, কিন্তু দেখেন 1,00,000 টাকা মুনাফার হার বিক্রয়ের উপর 20% হলে মুনাফা কত? এটা সবাই বের করুন তো দেখি, এটা বের করুন তো সবাই দ্রুত, সবাই এটা একটু বের করুন তো দ্রুত ভাইয়া। দেখেন বিক্রয় মূল্য 1,00,000 টাকা, এটা একটু বের করেন তো। মুনাফার হার বিক্রয়ের উপর 20% হলে মুনাফা কত? এই যে মুনাফা কত একটু বের করেন তো সবাই দ্রুত, কত টাকা হয় একটু সবাই আমাকে দ্রুত জানান তো, একটু এত দ্রুত জানান। কত হতে পারে একটু দ্রুত জানান তো ভাইয়া। কত টাকা হইতে পারে স্যার বলেন তো একটু দ্রুত। সিম্পল, কেমনে বের করছি ভাইয়া? ভেরি গুড। সেটা হচ্ছে কি 1,00,000 ইন্টু কত 20% করে ফেলছে, তাই না?
স্যার এখন এই ম্যাথটা করা খুবই সহজ, সবাই 20,000 টাকা বলতেছে, ভেরি গুড। কিন্তু স্যার দেখেন, যদি এটা না বলে, একটু খেয়াল করেন সবাই, যদি এটা না বলে যদি এটা বলতো, খেয়াল করেন, বিক্রয় মূল্য 1,00,000 টাকা, কেমন? মুনাফার হার, দেখেন, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর, বিক্রিত পণ্যের 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 ব্যয়ের উপর 25% হলে মুনাফা কত? এটা একটু সময় বের করতে পারে, এগুলো অনেক ইম্পর্টেন্ট, দেখবেন এটার ইম্পর্টেন্সটা কালকে পরীক্ষার হলে গেলেই দেখবেন। এটা কেন পড়াচ্ছি, এটা কেন পড়াচ্ছি, এটা এটা বের করতে হবে দ্রুত সবাই। সাবরিয়ার ইয়াসমিন, ইয়েস ভাইয়া, এটা হচ্ছে আপনি যেটা বলছেন সেটাই হবে। আমরা কি এটা বের করতে পারবো? আমরা কি এটা বের করতে পারবো স্যার? এটা বের করতে পারবো না কি পারবো না একটু কাইন্ডলি জানাই। হ্যাঁ, অর্ণব বাসক বের করে ফেলছে। অর্ণব বাসক কি করে ফেলছে? বের করে ফেলছে। আচ্ছা, বাট অর্ণব বাসক, হ্যাঁ মোটামুটি সবাই মোটামুটি মাশাল্লাহ ভুল উত্তর দিচ্ছে, ধন্যবাদ। সবাই ভুল উত্তর দিচ্ছে, কিন্তু কীভাবে করতেছেন আমি জানি না। কেউ 2500 বলতেছে, কেউ হচ্ছে যে 25,000 বলতেছে, বাট এইভাবে হয় না ভাই। এটা কীভাবে করতে দেখেন, জাস্ট টপিকটা বুঝেন, এরপরে আমরা ইনশাল্লাহ সিকিউএমসিকিউ দেখেন। বিক্রয় মূল্য দেওয়া আছে কত লাখ টাকা? 1,00,000 টাকা। এখন আপনি মুনাফার হারটাকে দেওয়া আছে কিছু, মুনাফার হার দেওয়া আছে বিকৃত পণ্যের ব্যয়ের উপর 25%। তাহলে আপনি এটা কীভাবে বের করবেন? আপনি তো বিক্রয়ের উপর বের করতে পারবেন না। দেখেন দেওয়া আছে কিসের উপর? পারবো না ভাইয়া, ইবনে তাইহান, একটু খেয়াল করুন সবাই। বিক্রয় মূল্য দেওয়া আছে 1,00,000 টাকা, মুনাফার হার দেওয়া আছে বিকৃত পণ্যের ব্যয়ের উপর। তো আপনি কেমনি বের করবেন? আপনার যেমন এখানের মধ্যে বিক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, সুন্দর করে আপনি কি মুনাফার হারটা কিসের উপর? এই বিক্রয় উপর দেওয়া আছে, তো আপনি সুন্দর করে কি করে ফেলছেন? বের করে ফেলছেন। এখানে দেওয়া আছে বিক্রয় মূল্য, এখানে দেওয়া আছে কি বিক্রয়, সো আমরা ইজিলি বের করতে পারছি। কিন্তু একটু সবাই খেয়াল, পারবেন না পরীক্ষার হলো তো আটকাবেন, এই জন্যই দেখেন এটা তো একদম সহজ ছিল, এখানেও বিক্রয় মূল্য, এখানেও মনে করেন যে বিক্রয়, কিন্তু আমাকে কি বলছে এখানে খেয়াল করেন, বিক্রয় 1,00,000 টাকা, মুনাফার হার বিকৃত পণ্যের ব্যয়ের উপর 25%। তাহলে দেখেন আমার টাকা দেওয়া আছে একটা, আর হার দেওয়া আছে আরেকটার উপর। যদি এরকম হয় আমি এটাকে কীভাবে সলিউশন করব? এটা আমাদের উৎপাদন ব্যয়ও কাজে লাগবে। এটা কেন কাজে লাগবে দেখবেন, বুঝতে পারবেন। উৎপাদন ব্যয়ও কাজে লাগবে, তারপর হচ্ছে আমাদের কি বলে বিকৃত, এই যে উৎপাদন ব্যয় হচ্ছে এখন যে বিচার অনুপাত এখানেও কাজে লাগবে। সো হচ্ছে আমরা এটা কীভাবে সলভ করবো সেটার জন্য আমাদের টপিকটা ইম্পর্টেন্ট। তাহলে বুঝতে পারছি এটা কেন কাজে লাগবে, এটা সবাই মনে রাখেন। কেমনি সলভ করবো আমরা প্রশ্নটা দিয়ে জাস্ট বুঝে এলাম। এখন এটা কীভাবে সলভ করে একটু খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, ভালো করে একদম। সেটা হচ্ছে ভাই খেয়াল করেন, এই ম্যাথটা করার জন্য, হ্যাঁ অর্পণ বাসক তখন 33,000 বলছেন, এখন 20,000 টাকা বলছেন, মানে দুই রকম কথাবার্তা বলতেছেন। দেখেন ভাই এটা সলভ করার জন্য দেখেন আমরা কীভাবে সলভ করে খেয়াল করেন একটু ভালো করে। এখানে আমাদের মার্ক আপ মার্জিন ইউজ করতে হবে। কী করতে হবে? মার্ক আপ মার্জিন। কী রুলস ইউজ করতে হবে? মার্ক আপ মার্জিন, সিম্পল মার্ক আপ মার্জিন। কীভাবে বলেন তো? মার্ক আপ মার্জিন ইউজ করতে হবে, কেমন? দেখেন ভাই মার্ক আপ, দেখেন তো মার্ক আপ মার্জিন দিয়ে করবো, ভেরি গুড মাশাআল্লাহ ভাইয়া করাছিলাম না। দেখেন ভাই, দেখেন যে ভাই বলুন তো ভাইয়া, মার্ক এই যে বিক্রয় মূল্য আর মোট ব্যয় বা বিক্রিত পণ্য ব্যয়ের মধ্যে বড় কোনটা হয় বলুন তো? একদম শর্টকাটে খেয়াল করুন, বিক্রয় মূল্যটা কী হয়? বিক্রয় মূল্য ফিগারটা অলওয়েজ কী হয়? বড় হয়। আর মোট ব্যয়ের ফিগারটা কী হয়? ছোট হয়। মনে থাকবে ইনশাল্লাহ ভাইয়া। তাহলে বলুন তো কী হবে এখানে? বলুন তো বিক্রয় মূল্যের ফিগার কী হবে? বড় হবে। আর মোট ব্যয় বা বিক্রিত পণ্যের ব্যয় কী হবে? ছোট হবে। বিক্রয় মূল্য কী হবে? বড় হবে। আর বিক্রিত পণ্যের ব্যয় বা মোট ব্যয় কী হবে? ছোট হবে, তাই না? বিষয়টা তো এরকম, তাই না?
এখন খেয়াল করেন স্যার, এখন আমরা একটু ভালো করে খেয়াল করি, এই মার্ক এবং মার্জিন কোনটা শুনতে বড় দেখাচ্ছে? মার্ক আপ মার্জিনের মধ্যে কোনটা শুনতে বড় দেখাচ্ছে বলুন তো আমাকে একটু কাইন্ডলি। মার্ক আপ মার্জিনে কোনটা শুনতে বড় দেখায়? যেমন মার্ক আপ হচ্ছে কি দেখাচ্ছে, একটু বড় দেখাচ্ছে, তাই না? একটু বড় দেখাচ্ছে। মার্জিনে কোনটা বলুন তো? মার্জিনটা একটু কি ছোট দেখাচ্ছে। দেখেন মার্ক আপ কি বলুন তো? মার্ক আপটা কি? এই মার্ক আপ শুনতে বড়, দেখেন মার্জিন শুনতে ছোট। জাস্ট এই জিনিসটা কনসেপ্টটা একটু মাথায় সবাই ঢুকাই নেন। মার্ক আপ মার্জিন এগুলো জীবনে অনেক কাজে লাগবে ভাই। দেখেন তাহলে বলুন তো, মার্ক আপ কনসেপ্টটা বড় শোনাচ্ছে আর মার্জিন কনসেপ্টটা কি হচ্ছে? ছোট শোনাচ্ছে। ক্লিয়ার? এবার দেখেন বিক্রয় মূল্য বড় আর মোট ব্যয় কি ছোট। আশা করছি আমরা সবাই এই কনসেপ্টটা। স্যার কলসটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না কেন? স্যার বুঝি নাই ভাইয়া, কি বলছেন স্যার? কলসটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না কেন? কলস মানে ভাইয়া কি? কলস ঠিকঠাক বুঝতেছি না ভাই আপনার কথা, সরি। যাচ্ছে না কেন দেখেন। আচ্ছা দেখেন খেয়াল করেন, তাহলে ভাই মার্ক আপ হচ্ছে বড় আর মার্জিন হচ্ছে ছোট। তাহলে ভাই আমি মনে করেন যে এটা মনে রাখার জন্য একটা টেকনিক খেয়াল করেন। আমরা বিক্রয় মূল্য আমরা এখান থেকে জাস্ট একটা নিই, কেমন? তাহলে ভালো করে বুঝে যাবো। এখান থেকে যোনটায় মোট ব্যয় বিকৃত পণ্যের ব্যয়কে সেম মনে করবেন। খেয়াল করেন স্যার, মোট ব্যয় বিকৃত পণ্যের ব্যয়কে সেম মনে করবেন। সব কিছু তো বোঝা যাচ্ছে, এখানে তো সব ক্লিয়ার দেখতেছি, এখানে কই কিছু তো হয় নাই। স্যার খেয়াল করেন তো, ভালো করে খেয়াল করেন। তাহলে মনে করেন যে বিক্রয় মূল্য এবং হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, মনে করেন এই দুইজন হচ্ছে একই ফ্যামিলির বোন, মানে বোন, এরা কি বোন মনে থাকবে? এটা হচ্ছে বড় বোন, বিক্রয় মূল্য যদি বড়, এটা হচ্ছে বড় বোন, আর বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে কি ছোট বোন, মনে থাকবে? এরা একই ফ্যামিলির বোন। দেখেন বিক্রয় মূল্য হচ্ছে বড় বোন আর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে কি ছোট বোন। সো মার্ক আপ হচ্ছে এখানে, এটা হচ্ছে ভাই, এটা হচ্ছে একই ফ্যামিলির কি ভাই, এগুলো হচ্ছে বোন, এগুলো হচ্ছে ভাই। কথা বুঝছেন নাকি বুঝেন নাই? এখন ভাই খেয়াল করেন, সিম্পল মার্ক আপ হচ্ছে বড় ভাই, মার্জিন হচ্ছে ছোট ভাই। তাহলে ভাই বলুন তো, বিয়ে দেওয়া যদি আমাদেরকে যদি বিয়ে দিই ভাই এবং বোনদের মধ্যে, তাহলে আমরা হচ্ছে কাদেরকে বিয়ে দিব বলুন তো? সিম্পল মার্ক আপের সাথে কাকে বিয়ে দিব, মার্জিনের সাথে কাকে বিয়ে দিব, একটু সবাই দ্রুত জানান তো। মার্ক আপের সাথে কাকে বিয়ে দিব আর মার্জিনের সাথে কাকে বিয়ে দিব বলুন তো দ্রুত। আপনারা রেসপন্স এত লেটই করেন ভাই, এগুলো বিক্রয় মূল্যের সাথে মার্কআপের, ভেরি গুড রুবাইয়া ইসলাম, মাশাল্লাহ ভাইয়া, ভেরি গুড। ওকে, তাহলে ভাই আমরা এটা মনে রাখবো কি, এই যে বিক্রয় মূল্যের সাথে কার বলুন তো? মার্কআপ, ভেরি গুড, মার্কআপ, মাশাল্লাহ। এবার দেখেন বিক্রিত পণ্য ব্যয়ের সাথে কার বলুন তো? মার্জিন, এদের বিয়ে দিব, তাই না? জাস্ট এই জিনিসটা মাথায় রাখবেন, কেমন? জাস্ট এই জিনিসটা মাথায় রাখবেন। সেটা হচ্ছে কীভাবে বিক্রয়ের সাথে মার্কআপের আছে, মার্কআপের সাথে, মাশাল্লাহ সবাই বলছে। তাহলে দেখেন তো, তাহলে এবার দেখেন তো বিক্রয় মূল্যের সাথে হচ্ছে মার্কআপ আর বিক্রিত পণ্য ব্যয়ের সাথে মার্জিন, এই কথাটা মাথায় থাকবে না? পারা যাবে তো? বিক্রয় মূল্যের সাথে মার্কআপ আর বিক্রিত পণ্য ব্যয়ের সাথে মার্জিন, বিক্রয় মূল্যের সাথে মার্কআপ, বড়টার সাথে বড়টা, বিক্রিত পণ্য ব্যয়ের সাথে মার্জিন। ক্লিয়ার ভাইয়া? তবে মার্কআপের সূত্রটি একটু খেয়াল করেন স্যার। রূপাইয়া ইসলাম, আচ্ছা ইসলাম, আচ্ছা সমস্যা না, সরি স্যার, একটু ফাস্ট করবেন স্যার। ফাস্ট করার জন্য প্রসেসটা তো আমাকে আগে জানতে হবে, ফাস্টও করাবো অবশ্যই। হ্যাঁ, আমাকে তো আগে প্রসেসটা হচ্ছে জানতে হবে, তাই না? ঠিক আছে, তাহলে ভাই মার্কআপের সূত্রকে একটু খেয়াল করেন। মার্কআপের সূত্র একটু মাথায় রাখবেন, খেয়াল করেন, একদম সহজ। হার ডিভাইডেড 100 প্লাস হার, কেমন? আর মার্জিনের সূত্র কি একটু মাথায় রাখবেন। মার্জিনের সূত্র হচ্ছে হার ডিভাইডেড 100 মাইনাস হার। মার্কআপ সমান কি? হার ডিভাইডেড 100 প্লাস হার। মার্জিন সমান, দেখেন মার্জিন সমান হার ডিভাইডেড 100 মাইনাস হার। এটা মনে থাকবে, জাস্ট এই জিনিসটা মনে রাখবেন। মার্কআপ মার্জিন, হার ডিভাইডেড 100 প্লাস হার, মার্জিন সমান কি? হার ডিভাইড। তাহলে মার্কআপ মার্জিনের সূত্র কি আমরা বুঝে গেছি নাকি বলুন তো দ্রুত ভাইয়া? মার্কআপ সমান কি বলুন তো? হার ডিভাইডেড 100 প্লাস হার, মার্জিন সমান হার ডিভাইডেড 100 মাইনাস হার। এটা মনে থাকবে।
বিক্রয় মূল্যর সাথে মার্কা বিক্রিত পণ্য ব্যয়ের সাথে মার্জিন। আশা করছি ক্লিয়ার, কেমন? সো আমি এটা একটু মুছে দিই, এটা আমাদের অথবা এটাকে আমি একটু ছোট করে রেখে দিই, আমাদের কাজে লাগতে পারে। সেটা হচ্ছে কি, হ্যাঁ এটা আমাদের কাজে লাগতে পারে, এই জন্য আমরা এটা ছোট করে রেখে দিলাম, কেমন? পরে কাজে লাগতে পারে, এটাকে আমরা ছোট করে এই পাশে রাখলাম। এই যে এই পাশে রাখলাম, কেমন? এই পাশে আমাদের এটা কাজে লাগতে পারে। এবার খেয়াল করেন ভাই, জাস্ট সিম্পল আমরা এখন একটা সূত্র দেখাই। দেখেন আমাদের আমাদের কোয়েশ্চেনটা কি ছিল, খেয়াল করেন কোয়েশ্চেনটা খেয়াল কি ছিল, মনে আছে? বিক্রয় কয় লাখ টাকা, বিক্রয় 1 লক্ষ টাকা। এটা অনেকে এখন মজা পাবেন, দেখেন বিক্রয় 1 লক্ষ টাকা, বিক্রয় 1 লক্ষ টাকা, লাভের হার বিক্রিত পণ্য ব্যয়ের উপর, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর, পণ্যের ব্যয়ের উপর কি বলেন তো? বিক্রিত পণ্য ব্যয়ের উপর কয় লাখ টাকা হচ্ছে 25%। কত পার্সেন্ট ব্যয়? 25% হলে লাভ কত? তাই না ব্যয়? লাভ কত? বা শেষ। এবার দেখেন তো আমরা ম্যাথটা আবার করতে পারবো না? এই যে দেখেন, খেয়াল এখন পারবো। দেখেন বিক্রয়ের উপর কয় লাখ টাকা, বিক্রয় করলে 1 লক্ষ টাকা, লাভ লাভ বিক্রয়ে বিক্রিত পণ্য ব্যয়ের উপর কত পার্সেন্ট? লাভ বিক্রিত পণ্য ব্যয়ের উপর কত পার্সেন্ট? 25%। তাইলেই দেখেন ভাই, খেয়াল করেন জাস্ট টেকনিকটা কীভাবে আমরা অ্যাপ্লাই করবো, কখন মার্কআপ কখন মার্জিন। কিসের উপর দেওয়া আছে দেখেন তো? বিক্রিত পণ্যর ব্যয়ের উপর দেওয়া আছে, বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে দেখেন তো ভাই, মনে রাখবেন যেটার উপর দেওয়া থাকবে আমি তার বিক্রয় লাভের হার দুইটার উপর দেওয়া থাকে, একটা হচ্ছে বিক্রয়ের উপর, একটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর। আমাকে প্রশ্নে দেখেন জাস্ট কি করতে হবে, আমাকে এই যে বিক্রয় দেওয়া আছে, তাহলে আমি বের করবো কিসের উপর? বিক্রয়ের উপর বের করতে হবে, একদম সহজ ব্যয়। দেখেন তো আমাকে টাকা কি দেওয়া আছে? বিক্রয়ের উপর বের করতে হবে। আমার একটু কথা বুঝতেছেন তো? একদম সিম্পলি দেখেন তবে, দেখেন আমাকে টাকা দেওয়া আছে কিসের? বিক্রয়ে। তাহলে বলুন তবে আমাকে বিক্রয়ের উপর বের করতে হবে। বিক্রয়ের উপর বের করলে কোনটা বের, মার্কআপ না মার্জিন? আমাকে একটু দ্রুত জানান তো, বিক্রয়ের উপর কোনটা বের করতে হয় বলুন তো দ্রুত। স্যারের এত মুচকি মুচকি হাসি কেন? জুবায়ের শরীফ এটা কে? আচ্ছা রুহি এটা কে? আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। খেয়াল করেন মুচকি হাসি কোথায় ভাই? অসুস্থ, এই জন্য মুচকি হাসি কোথায়? একটু খেয়াল করুন সবাই। আজকে স্টুডেন্টগুলো শুক্রবার, এই জন্য পড়াশোনা বাদ দিয়ে বাইরে বাইরে ঘুরতেছে। হ্যাঁ, এটা তো খুবই জঘন্য একটা ব্যাপার স্যাপার, এত ইম্পর্টেন্ট একটা ক্লাস। দেখেন ভাই, তাহলে খেয়াল করুন তো আমাকে, দেখেন তাহলে এখন দেওয়া আছে লাভের বিক্রিত পণ্য ব্যয়ের উপর 25% হলে লাভ কত। তাহলে এবার দেখেন একদম শর্টকাট, আমাকে যে টাকাটা দেওয়া আছে আমি তার উপর মনে আছে বিক্রয় উপর বের করলে কি বের করতে হয়? বিক্রয় উপর বের করলে কি করতে হয়? মার্কআপ। তাহলে আমি সিম্পল লিখবো কি, সুতরাং লাভ সমান, লাভ সমান, তাহলে মার্কআপের সূত্র কি বলুন তো ভাই, মনে আছে? মার্কআপের সূত্র হার ডিভাইডেড 100 প্লাস হার, ঠিক আছে? এবার দেখেন একটা কাজ করবেন, আমাকে লাভ বের করতে হবে, কেমন? আমি কি জাস্ট সিম্পলি কী করবো জানেন? এই যে যেটা আছে সেটা বিক্রয় দিয়ে গুণ দিব। যদি বিক্রিত পণ্যে ব্যয় থাকে মার্জিন করতাম, ওখানে বিক্রিত পণ্যে ব্যয়, টাকা যেটা আছে একদম শর্টকাট, এখানে যা আছে তা দিয়ে গুণ দেবে, একদম শর্টকাট। জাস্ট বুঝতে হবে মার্কআপ কখন মার্জিন কখন। ক্লিয়ার ভাই? দেখেন এই বিক্রয় দেওয়া থাকলে হচ্ছে কি মার্কআপ, আর বিক্রিত পণ্যে ব্যয় দেওয়া থাকলে মার্জিন। ছোটোটা বিক্রয় দেওয়া থাকলে মার্কআপ, আর যে বিক্রিত পণ্যে ব্যয়ের টাকা দেওয়া থাকলে, একদম আরও শর্টকাট বলতেছি, বিক্রয় দেওয়া থাকলে কি করতে হবে? মার্কআপ। বিক্রয় দেওয়া থাকলে, বিক্রয়ের টাকা দেওয়া থাকলে কি করতে হবে? মার্কআপ। আর বিক্রিত পণ্যে ব্যয় দেওয়া থাকলে মার্জিন। একদম সহজ, আপনাকে আর কিছু বুঝতে হবে না। তাহলে আমাকে এখন বিক্রয় দেওয়া আছে, আমি মার্কআপ করতেছি। ক্লিয়ার? এখন আর ভাই কোনটা দিয়ে গুণ দিব লাভ করার জন্য? বিক্রয় দিয়ে, যেটা দেওয়া আছে সেটা দিয়ে গুণ দিব। তাহলে সিম্পল দেবো, তো লাভের হার কত এখানে? 25%। এই যে 25, 100 যোগ 25 ইন্টু বিক্রয়ের পরিমাণ কত? 1 লক্ষ টাকা। ঠিক আছে ভাইয়া? এটা পারবো আমরা ইনশাল্লাহ। তাহলে 25/125 ইন্টু 1 লাখ, এটাকে এখন গুণ দেন ভাই, আপনার লাভ বেড়ে যাবে। গা একটু দ্রুত বলেন তো, বুঝছেন কিনা সবাই? বলেন তো ভাই, দ্রুত বলেন তো, বুঝছেন কিনা বলেন তো, কত কত পার্সেন্ট বের হবে আপনার বলেন তো? 20,000 টাকা। ঠিক আছে?
পারা যাবে? বলুন তো পারবো কিনা ইনশাল্লাহ। এখন এই ম্যাথ, এই টাইপসের ম্যাথ দিলে আমরা পারবো ইনশাল্লাহ? এই টাইপসের যদি ম্যাথ দেওয়া হয় আমাদের করা কি পসিবল? আজকের পর থেকে আর কোনো প্রবলেম হবে? আজকের পর থেকে আর কোনো প্রবলেম হবে বলুন তো? মাহফুজ রহমান বলছে একদম সহজ ভাই। উপরে আপনাকে জাস্ট মাথায় রাখতে হবে মার্কআপ মানে হচ্ছে বড়, আর বড় কোনটা? বিক্রয়। মার্জিন মানে ছোট, ছোট কোনটা? বিক্রিত পণ্যের ব্যয়। আপনাকে যেটা টাকা দেয়, এরকম একটা টাকা দেওয়া আছে, লাভের উল্টা পাল্টা দেওয়া আছে, আপনি কী করবেন? জাস্ট উপরে এখানে জাস্ট সবাই বুঝেন তো আলহামদুলিল্লাহ পারবো। আচ্ছা গুড, ভেরি ইনশাল্লাহ পারবো। এখন জাস্ট আমি একটা দিচ্ছি, আপনারা বুঝেন কিনা দেখি, দেখেন ভাই, খেয়াল করেন ভালো করে। এই যে বিক্রয় দেওয়া আছে, উপরে যেটা দেওয়া আছে, টাকাটা যার দেওয়া আছে বুঝতে হবে, আমি ওটার উপর বের করবো। টাকা দেওয়া আছে বিক্রয়ের, তাহলে আমি মার্কআপ করবো। টাকা দেওয়া আছে বিক্রিত পণ্য ব্যয়ের উপর, আমি মার্জিন করবো। ঠিক আছে ভাই? সবাই বলতেছে আলহামদুলিল্লাহ পারবো। তাহলে আমি সবাইকে একটু একটু টেস্ট করি, কেমন? সবাইকে আমি একটু একটু টেস্ট করি, দেখি আপনারা পারেন কিনা আসলে। দেখুন তো একটা টেস্ট, মনে রাখবেন এইটা থেকে অনেকগুলো ম্যাথ আসতে পারে, সবগুলো অধ্যায় থেকে এটার উপর ম্যাথ করতে হয়। দেখেন বিকৃত পণ্যের ব্যয়, খেয়াল একটু সবাই বের করুন তো। বিকৃত পণ্যের ব্যয় 1,00,000 টাকা। 1,00,000 টাকা। দেখেন লাভের হার বিক্রয়ের উপর কত পার্সেন্ট? 20% হলে লাভ কত? এটা বের করুন তো সবাই দ্রুত ভাইয়া, সবাই একটু দ্রুত এটা বের করেন। এটা একটু সবাই দ্রুত বের করেন। এটা কেমন হবে? একদম শর্টকাট শিখেছি ভাইয়া, মনে আছে? জাস্ট টাকাটা দেখবেন কিসের, ওটার উপর বের করে ফেলবে। এটা সবাই বের করেন তো দ্রুত, জাস্ট 1 সেকেন্ডে সবাইকে বের করতে হবে। 1 সেকেন্ডে তো বের করা পসিবল না, আরও একটু কম সময়ের মধ্যে আর কি, একটু দ্রুত বের করেন সবাই। ইবনে তাইহান 2500 না তো ভাইয়া? 25,000, গুড। তাহলে ভাইয়া রুবাইয়া, যে আমার সবসময় রুবাইয়া ইসলাম চলে আসে, রুবাইয়া তাবাসসুম, সরি ভাইয়া, আচ্ছা আমি তাবাসসুম বলে রাখতেছি। মাহফুজুর রহমান 25,000, তাবাসসুম 25,000, কাইয়ুম হচ্ছে 25,000, মাশাল্লাহ ইবনে তাইহান 25,000। আচ্ছা নাফিজা হচ্ছে 25,000। আশা করছি আমরা সবাই পারবো, তাই না ভাইয়া? কেমনে বের করছেন? একদম সহজ না? আজ থেকে একদম শর্টকাট শিখেছি না ভাইয়া? তাহলে দেখেন তো টাকা দেওয়া আছে কিসের? বিক্রিত পণ্যের ব্যয়। তার মানে কোনটা? ছোটটা মানে কোনটা? মার্জিন। তাহলে কি করবো? সুতরাং লাভ সমান মার্জিন। কীভাবে বের করবো মনে আছে? জাস্ট এটা আরও শর্টকাট দেখাচ্ছি, দেখেন কত পার্সেন্ট বলুন তো? 20। মার্জিন হলে কী হবে? তাহলে 100 থেকে 20 মাইনাস করলে কত? 80 ইন্টু টাকা যেটা দেওয়া আছে সেটা দিয়ে গুণ করবো, বাস বেরিয়ে যাবে। কেমন ভাইয়া? তাহলে কত বের হবে বলুন তো আমাকে একটু কাইন্ডলি দ্রুত। কত বের হতে পারে এখানে? 20 দেওয়া আছে, বিক্রয় বের করলে 25, তাহলে কত হবে? 25,000 টাকা হবে। আমরা কি সবাই করতে পারছি? পারবো আমরা ইনশাল্লাহ? বলুন তো পারবো কিনা? তাহলে আজকের পর থেকে মার্কআপ মার্জিন নিয়ে আর কোনো প্রবলেম থাকবে? মার্কআপ মার্জিন নিয়ে আজকের পর থেকে কোনো সমস্যা হবে নাকি? আমাকে ভাইয়াকে একটু দ্রুত বলেন তো, বাকি একটু দ্রুত বলেন। মার্কআপ মার্জিন নিয়ে আমরা হচ্ছে এখনই আমাদের এই যে চ্যাপ্টার, মোটামুটি এই চ্যাপ্টার মানে আপনার অনেকগুলো জিনিস সলভ হয়ে গেছে। বলেন তো পারবো কিনা? পারবো, আচ্ছা পারবো বলতেছে, ইনশাল্লাহ পারবো। ক্লাস করতেছে দেখতেছি অনেকজন, কিন্তু কমেন্ট করে মাত্র কয়েকজন, হাতে গোনা। হ্যাঁ, এটা মানে বাকিরা আপনি বসে থাকে নাকি? আচ্ছা শেষ, দেখেন ভাই, তাহলে আমাদের এটা শেষ। আমরা এখন চাইলে এখান থেকে বের হয়ে যেতে পারি। সবাই একটু ভালো করে খেয়াল করেন, আমরা আমাদের ওপিএসে চলে যাই। দেখেন এই যে আর্থিক বিজ্ঞানী বিশ্লেষণ, এখানে দেখেন ভাই আমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে এটা। পারবো ইনশাল্লাহ। খেয়াল ভাই, এখানে আর্থিক বিজ্ঞানী বিশ্লেষণ ভালো করে মনে রাখবেন। আর্থিক বিজ্ঞানী বিশ্লেষণ, এটা এখান থেকে অ্যান্সার হচ্ছে আর্থিক বিজ্ঞানী বিশ্লেষণ। এই যে কত টাইপের হতে পারে, হ্যাঁ, কয় প্রকার, ইনশাল্লাহ পারবো। ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না, না না প্রবলেম থাকবে না, ইনশাল্লাহ প্রবলেম থাকবে না। মাশাল্লাহ, খুশি হইলাম অনেক বেশি। তাহলে ভাই আর্থিক বিজ্ঞানী বিশ্লেষণ কয়টা টাইপ? এখান থেকে এমসিকিউ হয়। আর্থিক বিজ্ঞানী কয়ভাবে বিশ্লেষণ করা হয়? 4 ভাবে। তারল অনুপাত বা তরল অনুপাত, এটার নাম হচ্ছে তারল অনুপাত। কেমন?
কার্যকারী অনুপাত কর্মতৎপরতা অনুপাত অথবা হচ্ছে কি দেখেন কার্যকারী অনুপাত কর্মতৎপরতা অনুপাত অথবা হচ্ছে কর্মদক্ষতা অনুপাত। ক্লিয়ার ভাইয়া? পারা যাবে। এরপর দেখেন উপার্জন হার অনুপাত সচ্ছলতা অনুপাত কি কি বলুন দেবে? তারল্য অনুপাত কার্যকারী। তবে এখান থেকে এমসিকিউ একটু খেয়াল করেন কি কি এখানে আমরা এমসিকিউ করলে বুঝতে পারবেন এখান থেকে, কেমন না ভাইয়া? ক্লিয়ার? ওকে, তাহলে কি কি ভাইয়া বলুন তো? দেখেন তারল্য অনুপাত, একটা হচ্ছে কি তারল্য অনুপাত, কি কি বলুন তো? তারল্য অনুপাত, তারপর হচ্ছে কি কার্যকারিতা অনুপাত, উপার্জন হার অনুপাত, সচ্ছলতা অনুপাত। ক্লিয়ার? সুবিধা সুবিধা পাবলিক না ভাইয়া? ওকে, তাহলে স্যার বলেন তো এখন থেকে এখান থেকে এমসিকিউ কি আসতে পারে? দেখেন তারল্য অনুপাত হচ্ছে কি কেন করা হয়? স্বল্প মেয়াদী দায় পরিশোধ ক্ষমতা, স্বল্প মেয়াদী দায় পরিশোধ ক্ষমতা যাচাই করে। সচ্ছলতা অনুপাত দিয়ে হচ্ছে দীর্ঘমেয়াদী। স্যার আমি ইনশাল্লাহ আপনারা তো দেখতে পাচ্ছেন আমি বলতে পারি এরকম হচ্ছে। স্যার অন্ধকার দেখাচ্ছে, বোঝা যাচ্ছে না? স্যার ওই যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটু হোয়াইট, তো এই জন্য ব্যাকগ্রাউন্ডটা হোয়াইটের জন্য একটু কষ্ট করে একটু বুঝে নেন। ব্যাকগ্রাউন্ডটা হোয়াইটের জন্য, দুঃখিত তার জন্য, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইটের জন্য একটু বোঝা যাচ্ছে না। মোটামুটি লিখা বোঝা যাচ্ছে নাকি সেটা বলেন, লিখা বোঝা যাচ্ছে নাকি সেটা বলেন, জাস্ট বোঝা যাচ্ছে? ওকে স্যার খেয়াল করেন। তা দেখেন তাহলে তারল্য অনুপাত কেন করা হয়? স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা যাচাইয়ের জন্য। সচ্ছলতা অনুপাত হচ্ছে কিসের জন্য? দীর্ঘমেয়াদী দায় যাওয়ার জন্য। কর্ম তৎপরতা বা কার্যকারিতা অনুপাত যাচাই করা কিসের জন্য ভাই জানেন? সেটা হচ্ছে দেখেন দক্ষতা, এফিসিয়েন্টলি কাজ হচ্ছে কিনা দক্ষতা যাচাই করার জন্য, কেমন? তারপর উপার্জন হার জানা যায় কিছুর জন্য, মুনাফার জন্য, কেমন মুনাফা হচ্ছে এটা জানার জন্য। সবাইকে আমরা বুঝছি ভাইয়া? বলেন তো স্যার ব্রাইটনেস বাড়ান না, ব্রাইটনেস বাড়াইলে ভাইয়া হবে না। এখানে এটা এটা আপনারা এতদিন ক্লাস করেন, আপনারা এখনো জানান না। মনে রাখবেন কখনো যদি সবসময় যদি হচ্ছে কোনো কিছু হচ্ছে বেশি থাকে কি বলে হোয়াইট স্ক্রিন হয়, তাহলে হচ্ছে এটাতে হচ্ছে ভালো করে বোঝায় না এটা কি মোবাইলের নাকি, এটা কি মোবাইল নাকি। হ্যাঁ না মাহফুজুর রহমান, এখানে হচ্ছে ব্রাইটনেস বাড়ানো যায়, কিন্তু কথা হচ্ছে যে এটাতে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড সাদা, এই জন্য হচ্ছে আমাকে একটু অন্ধকার বা হচ্ছে দেখাচ্ছে, বাট ক্লিয়ার একটু খেয়াল করেন ভাই। এবারে আমাদের কাছে যে জিনিসগুলো জানতে হবে এগুলো আমি অলরেডি আপনাদেরকে আগে থেকে বলছি, জাস্ট একটু ফাস্ট, আমরা এখন ফাস্ট আগাবো। স্যার দেখেন খেয়াল করেন, দেখেন ভাই খেয়াল করেন, বকেয়া আয় আর অগ্রিম ব্যয় হচ্ছে চলতি সময়। আমাকে দেখার দরকার নেই ভাই, বোর্ড দেখলে হচ্ছে, আমাকে দেখার দরকার নেই ভাই, খেয়াল করেন। দেখেন বকেয়া আয় আর অগ্রিম ব্যয়, যেটা আমাদের এখানের মধ্যে যেহেতু আমরা চলতি সম্পদ চলতি দায় নিয়ে কাজ করবো, আপনাদের দায় আর এগুলো চিনতে হবে, কেমন স্যার? খেয়াল করেন এই যে বকেয়া আয় আর অগ্রিম ব্যয় হচ্ছে চলতি সম্পদ, অগ্রিম আয় আর বকেয়া ব্যয় হচ্ছে কি চলতি দায়। মনে রাখবে অগ্রিম আয় আর বকেয়া ব্যয় হচ্ছে চলতি দায় আর বকেয়া, এগুলো আমরা জানি। দেখেন তারল্য অনুপাতের মধ্যে কি থাকবে এটা সবাই খেয়াল করেন। তারল্য অনুপাতের মধ্যে ক্লাস করেন ভাই, দেখেন ভালো করে খেয়াল করেন ভাই, তারল্য অনুপাতের মধ্যে কি থাকবে ভাই, একদম ভালো করে ঠান্ডা মাথায় খেয়াল করেন, হয়ে যাবে এখান থেকে। দেখেন ভাই, দেখেন ভালো করে বুঝেন, খেয়াল করেন। এখানে ভাই আমরা সবাই জানি যে এখানে যে সিএন দেখতেছেন, সিএন মানে হচ্ছে কিউট নোট, এটা হচ্ছে আমার একটা ভাষা আর কি, ল্যাঙ্গুয়েজ। সিএন মানে কিছু না, সিএন মানে হচ্ছে কিউট নোট বা হচ্ছে ছোট নোট, দিয়ে কিউট বা হচ্ছে ছোট, হ্যাঁ, অ্যান্ড মানে হচ্ছে নোট। সো একটু মাথায় রাখবেন সবাই, খেয়াল করেন ভাই। এই যে তারল্য অনুপাতে কী থাকবে সবাই একটু খেয়াল করেন, চলতি অনুপাত, তারল্য অনুপাত, তারল্য সম্পদ, কেমন? দেখেন চলতি অনুপাত, তারল্য অনুপাত, এই যে হচ্ছে কার্যকরী চলতি অনুপাত। আপনাকে প্রশ্ন করতে হবে নিচের কোনটি তারল্য অনুপাত, এই নিচের কোনটি তারল্য অনুপাত, নিচের কোনটি তারল্য অনুপাতের অংশ। তাহলে এই তিনটা থেকে কোনটা বলুন তো? চলতি অনুপাত, তারপর হচ্ছে কি তারল্য অনুপাত, কার্যকরী পাত, চলতি মূলধন অনুপাত। আমরা কি সবাই পারবো ইনশাল্লাহ? পারা যাবে বলুন না, কিছু পারা যাবে কিনা ভাই বলেন তো? দেখেন চলতি অনুপাতের কি চলতি সম্পদ ডিভাইড চলতি, আগে থেকে জানি। তারল্য অনুপাত সমান কি তারল্য সম্পদ ডিভাইডেড চলতিটাই, এটা তো আমরা জানি। দেখেন এখন ভাই তারল্য সম্পদ কিভাবে বের করে, একদম সহজ। দেখেন ভাই তারল্য সম্পদ সমান খেয়াল করেন, চলতি সম্পদ থেকে আমি অগ্রিম খরচ মানে অগ্রিম বেতন, অগ্রিম বিজ্ঞাপন এগুলো যদি বাদ দিয়ে দিই, তারপর সমাপনী মজুত পণ্য যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা কী পাবো? তারল্য সম্পদ পাবো। এই যে তারল্য সম্পদ, বুঝে গেছি, তারল্যতার দরকার নেই। কার্যকরী বা চলতি মূলধন, কার্যকরী মূলধন অনুপাত বা দুটোটা একই কথা, কীভাবে বলুন তো? কিউট নোট, আচ্ছা খেয়াল করেন ভাই, কার্যকরী মূলধন অনুপাত বা হচ্ছে চলতি মূলধন অনুপাত, এটা কীভাবে বের করে? দেখেন একদম সহজ, আগের মতোই।
তারল তারল অনুপাত কীভাবে মনে রাখবেন, নিচে সব সূত্রগুলো কেমন মনে রাখবেন, নিচে সবগুলো প্রায় হচ্ছে কি চলতি দেয়। ক্লিয়ার ভাই? তারা কেমন মনে রাখবো দেখেন, কার্যকরী বা চলতি মূলধন অনুপাত সময় কি চলতি মূলধন ডিভাইডেড বাই চলতি দেয়। কেমন? এটার আদর্শ সমান হচ্ছে 1:1। এবার দেখেন চলতি ভাই, এখন প্রশ্ন হচ্ছে চলতি মূলধনটা আমরা কেমনে বের করবো। চলতি মূলধনটা আমরা দেখেন চলতি মূলধনটা আমরা কীভাবে বের করবো, একদম সহজ। চলতি সম্পদ থেকে চলতি দেয় বিয়োগ করলে চলতি মূলধন। স্যার দেখেন কার্যকরী মূলধন আর চলতি মূলধন দুটোটা একই কথা। কেমন? দেখেন চলতি মূলধন কাকে দেখেন কীভাবে বের করবো, চলতি সম্পদ মাইনাস চলতি দায়। ক্লিয়ার? এখন দেখেন চলতি দায়টা চলতি দায় আমরা বের করে অনেকভাবে বের করতে পারি। একটা হচ্ছে আমরা চলতি দায় কোনগুলো আমরা জানি আশা করি, যেমন প্রদয় হিসাব, প্রদয় নোট, এগুলো সবগুলো হচ্ছে কি বকেয়া খরচ সম্পদ চলতি দেয়। ক্লিয়ার? স্যার তারল অনুপাত বের করতে বললে কি চলতি অনুপাতটাও কি বের করতে হবে? না, তারল অনুপাত বের করলে চলতি অনুপাত বের করতে হবে না স্যার। সিম্পল, এই যে আপনি কি করবেন, এই যে তারল সম্পদ কীভাবে বের করে, চলতি সম্পদ থেকে অগ্রিম খরচ মাইনাস করবেন, সমাপনী মজুত পণ্য মাইনাস করবেন, বাস হয়ে যাবে তারল অনুপাত। আর মজার বিষয় হচ্ছে চলতি অনুপাত তারল অনুপাত একসঙ্গেই দেয় স্যার। চলতি অনুপাত আর তারল অনুপাত সবগুলো একসঙ্গে দেয়, সো আপনাকে কষ্ট করতে হবে না। কেমন? আপনাকে দুটোটাই দিবে, আপনাকে কনফিউশন। এখন এখানে একটু বলে রাখি, তারল অনুপাতের আরও কয়েকটা নাম আছে। কেমন? একটু করে লিখে রাখেন সবাই, দ্রুত একটু লিখে রাখেন। একটা হচ্ছে দেখেন ভাই, একটা হচ্ছে তরল অনুপাত, একটা হচ্ছে কি দেখেন ভাই অ্যাসিড টেস্ট। কি বলেন তো? এগুলো খুবই ইম্পর্টেন্ট। অ্যাসিড টেস্ট। কেমন? অ্যাসিড টেস্ট। আবার কি বলতে পারে, অগ্নি পরীক্ষা অনুপাত। অগ্নি পরীক্ষা অনুপাত মনে থাকবে স্যার। তারল অনুপাত, তরল অনুপাত, অ্যাসিড টেস্ট, অগ্নি পরীক্ষা সবগুলো হচ্ছে আমাদের কি অনুপাত, আমাদের সবগুলো হচ্ছে কি তারল অনুপাত। তাহলে বলুন তারল অনুপাত কীভাবে বলুন তো? তারল অনুপাত হচ্ছে কি তরল, অ্যাসিড টেস্ট, আর এগুলো সবগুলো আমরা পারা যাবে তো। ভাই ব্রাইটনেস তো ব্রাইট কেন পারা যাবে ইনশাল্লাহ। ওকে, আশা করছি আমরা বুঝতে পারছি। এটার অল্টারনেটিভ নামগুলো ভাই একদম সহজ। আপনাকে এমসিকিউ যদি বলে তারল অনুপাতের নিচের কোনগুলো, আমরা পারবো আশা করি। এবার দেখেন তিনটা কী কী বলুন তো, চলতি অনুপাত, তারল অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত, শেষ। এবার দেখেন ভাই দ্বিতীয় নাম্বার কার্যকরী বা কর্মতৎপর অনুপাত। এখানের মধ্যে কী কাছে খেয়াল করেন, হ্যাঁ আর একটা তড়িৎ অনুপাত। ভেরি গুড মাহফুজুর রহমান, মাশাআল্লাহ, তড়িৎ অনুপাত, ভেরি গুড। দেখেন কার্যকরী, দেখেন স্যার খেয়াল করেন কার্যকরী মূলধন অনুপাতে কী কী থাকতে পারে, একটু সবাই ভালো করে খেয়াল করেন। দেখেন কার্যকরী, দেখেন 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 কার্যকরী বা কর্মতৎপরতা অনুপাত, কার্যকরী বা কর্মতৎপরতা অনুপাতের মধ্যে যে কী কী আছে ভাই খেয়াল করেন। প্রাপ্য হিসাব বা দেনাদার আবর্তন অনুপাত, দেখেন প্রদয় হিসাব বা দেনাদার আবর্তন অনুপাত, আর হচ্ছে এই যে মোট সম্পত্তি আবর্তন অনুপাত, আরটা হচ্ছে আরটা কোথায়, আরটা আছে তো মজুত আবর্তন অনুপাত। মজুত আবর্তন অনুপাত এখানে দেয় নাই। ওহো, মজুদ দিছে কিন্তু মজুদ আবর্তন অনুপাত দেয় নাই। এটা হচ্ছে, এটা আমি একটু লিখে দিচ্ছি, খেয়াল করেন কী কী আছে একটু সবাই দেখেন। এখানে কী কী আছে ভাই খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করেন, একটু প্লিজ সবাই ভালো করে খেয়াল করেন, নাইলে বুঝবেন না ভাইয়া। জীবনের মতো ব্রাইটনেস কমে যাচ্ছে স্যার। দেখেন কি কি একটু খেয়াল করেন। প্রাপ্য হিসাব বা দেনাদার আবর্তন অনুপাত, একটা হচ্ছে প্রদয় হিসাব বা দেনাদার আবর্তন অনুপাত, ঠিক আছে। এবার দেখেন ভাই আরেকটা হচ্ছে কি, এখানে আরেকটা থাকবে, সেটা হচ্ছে কি মজুদ আবর্তন অনুপাত। খুবই ইম্পর্টেন্ট, মজুদ আবর্তন অনুপাত। মজুদ অনুপাত দেখেন। আচ্ছা একটু করে বলি আগে, প্রাপ্য হিসাব বা দেনাদার আবর্তন, এখন কোনটার সাথে কীভাবে করবে, এটা হচ্ছে কি ধারা বিক্রয় ডিভাইড বাই গড় প্রাপ্য হিসাব বা গড় দেনাদার। মনে রাখবেন এখানে একটা বলে রাখা ভালো। দেখেন গড় দেনাদার কেমনে বের করে, প্রারম্ভিক দেনাদার সাথে সমাপনী দেনাদার কি করব, যোগ করব। প্রারম্ভিকের সাথে সমাপনী যোগ করব, অর্থাৎ প্রারম্ভিক দেনাদার সমাপনী দেনাদার যোগ করব, করে 2 দিয়ে ভাগ করলে আমরা গড় পাবো। ক্লিয়ার ভাই? একদম সিম্পল। এবার দেখেন এখানের মধ্যে আমাকে গড় আদায় দিবস বের করলে বের করব। কেমনে বের করব, আগে আমাকে কি বের করতে হবে, আবর্তন অনুপাত বের করতে হবে, করে তারপর ওই যে 365কে আবর্তন অনুপাত দিয়ে ডিভাইড করলে আমরা গড় আদায় দিবস পাবো। ক্লিয়ার? এখন বলে রাখা ভালো। দেখেন স্যার খেয়াল দেখেন খেয়াল করেন স্যার, সিম্পল। অনেক সময় এই যে প্রারম্ভিক দেনাদার বা যে সমাপনী দেনাদার দেওয়া থাকে না, জাস্ট যে কোনো একটা থাকে। যদি সেটা মজুদ হোক, তারপর প্রদয় হিসাব হোক, অথবা দেনাদার হোক, একটা দেওয়া থাকলে আমরা কখনো আমরা কি করব না, ওটাকে গড় করার দরকার না, জাস্ট একটা দিয়ে করে ফেলবো। ক্লিয়ার? শেষ। গড় অর্থাৎ একটা মজুদের ক্ষেত্রে হোক,
পাওনাদের ক্ষেত্রে হোক দেনাদের ক্ষেত্রে হোক, যদি একটা দেওয়া থাকে ইন দ্যাট কেস আমরা গড় করব না, আমরা ওটা দিয়ে ভাগ করে ফেলবো। ক্লিয়ার স্যার? ওকে, শেষ। এবার প্রদয় আবর্তন অনুপাত। স্যার খেয়াল করেন, মোরা এখানে বলে রাখা ভালো, প্রাপ্য হিসাবের সঙ্গে ধারে বিক্রয় জড়িত, কারণ ধারে বিক্রয় করলে সূত্রটা কেমনে মনে রাখবেন, নিচে হবে গড় দেনাদার, হবে হচ্ছে গড় প্রাপ্য হিসাব, ধার বিক্রয়, কারণ প্রাপ্য হিসাবের সাথে ধারে বিক্রয়টা আমাদের সাথে কানেক্টেড। এবার খেয়াল করেন ভাই, প্রদয় হিসাব বা আমাদের আবর্তন অনুপাত, এখানে মধ্যে দেখবেন ধারে ক্রয়, ধারে ক্রয় করলেই তো আমার কি হয়, ধারে ক্রয় করলে আমার কি হয় বলুন তো ভাই, ধারে ক্রয় করলে প্রদয় হিসাব হয়, ধারে ক্রয় করলে কি হয়, প্রদয় হিসাব হয়। এরপরে ভাই খেয়াল করেন, এবার গড় মজুদটা খেয়াল করেন, এখানে একটা সূত্র, সেটা হচ্ছে কি দেখেন, ওহো নো, দেখেন গড় মজুদটা কেমনে বের করবে স্যার, খেয়াল করেন গড় মজুদটা, এটা হচ্ছে কি দেখেন, এটা কি দেখেন, এটা হচ্ছে মজুদ আবর্তন অনুপাত, একটু খেয়াল করুন, মজুদ আবর্তন অনুপাত, মজুদ আবর্তন, মজুদ আবর্তন অনুপাত। এটা কিভাবে, এটা সূত্রটা সবাই আমরা জানি তাই না, সবাই একটু লিখে রাখেন এটা যদি কেউ না জানেন। সেটা হচ্ছে কি, এই যে এটা এখানে কি থাকবে, বিকৃত পণ্যের ব্যয়, বিকৃত পণ্যের ব্যয় ডিভাইডেড, বিকৃত পণ্যের ব্যয় ডিভাইডেড কি বলুন তবে, আর হচ্ছে কি গড় মজুদ। ক্লিয়ার? গড় মজুদ কিভাবে বের করব, সূত্রটা ইজি, এখানে দেওয়া আছে, প্রারম্ভিক মজুদের সাথে সমাপনী মজুদ যোগ করব, 2 দিয়ে ডিভাইড করব, আর শেষ। প্রারম্ভিকের সাথে সমাপনী যোগ 2 দিয়ে ডিভাইড, তাহলে আমরা কি পাবো, তাহলে মজুদ আবর্তন অনুপাত পারা যাবে, বিকৃত পণ্যের ব্যয় ডিভাইড গড় মজুদ। ওকে, শেষ, ডান। এবার ভাই খেয়াল করেন, এরপরে কি আছে স্যার, দেখেন এরপরে দেখেন মোট সম্পত্তি আবর্তন অনুপাত, একদম সহজ, নিট বিক্রয়কে গড় মোট সম্পদ, গড় মোট সম্পদ কিভাবে করতে, একদম সহজ, আগের মতো, গড় বললে প্রারম্ভিক এর সাথে সমাপনী যোগ করব, 2 দিয়ে ডিভাইড করব, তাহলে গড়টা পেয়ে গেছি। এবার ভাই আমরা উপার্জন হারে আসি, উপার্জন হারটা খুবই ইম্পর্টেন্ট, উপার্জন হারটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। উপার্জন স্যার এটা দক্ষিণ যাচ্ছে অনুপাত বলি, এটা কি বলে ভাই আমি বুঝি না স্যার, এটা দেখা যাচ্ছে অনুপাত বলে। আচ্ছা স্যার, আমি আসলে স্যার অ্যাসেস নেব, অ্যাসেস নেওয়ার দরকার নাই, আমি হচ্ছে আপনাদেরকে হচ্ছে ফাইল দিয়ে দিব, সমস্যা নেই, ফাইল আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ, লাগবে না অ্যাসেস, লাগবে না, জাস্ট বুঝেন, আমি এগুলো ফার্স্ট বুঝে দেখতেছেন না। উপার্জনে কী কী, তাহলে দেখেন তো কোশ্চেন আসতে পারে, নিচের কোনটি হচ্ছে কার্যকরী উৎপাদ, ছেলে কয়টা আসবে, 4টা, প্রাপ্য হিসাব অনুপাত, একটা হচ্ছে দেনাদার আবর্তন অনুপাত, পাওনাদার আবর্তন অনুপাত, মজুদ আবর্তন অনুপাত, সম্পত্তি আবর্তন অনুপাত। ক্লিয়ার ভাইয়া? উপার্জন হারে কি কি আছে ভাই, একদম সহজ খেয়াল, উপার্জন হারে কি কি থাকবে, উপার্জন হারে কি কি আছে, একটু সবাই একটু খেয়াল রাখবেন, দিকে তাকান ভাই, খেয়াল করেন, উপার্জন হারে কি কি আছে খেয়াল করেন, মোট লাভের হার, এটা আমরা ছোট থেকে পড়ে আসতেছি, মোট লাভ ডিভাইড বাই নিট বিক্রয় একটু 100, এটার আদর্শ মানগুলো খুব ইম্পর্টেন্ট, 20% থেকে 30%, মোট লাভ হচ্ছে 20% থেকে 30%, নিট লাভ হচ্ছে 5% থেকে 10%, অর্থাৎ এটার মধ্যে থাকলে আমাদের মন্তব্য করতে বলে, নিচের কোনটা ভালো, দক্ষতা যাচাইয়ের অনুপাত বলছে স্যার, দক্ষতা যাচাইয়ের অনুপাত, আচ্ছা এটা বলছি স্যার, ম্যাথ করাই দেন, হ্যাঁ ম্যাথ করাই দিব, জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি, জাস্ট সিম্পল, শেষ। মোট লাভের অনুপাত এটা, নিট লাভের হচ্ছে এটা সম্পত্তি উপার্জন, নিট লাভ ডিভাইডেড কর সম্পদ, এটা আমরা জানি। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা একটু সবাই খেয়াল করেন, এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, এই সূত্রটা, এটা একটু সবাই, এটাতে একটু স্টার মার্ক দেন সবাই, এই সূত্রটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে নিচের এটা, এই যে নিচে, আচ্ছা এটা থেকে খেয়াল করেন স্যার, মালিকানা সত্ত্ব বা শেয়ার হোল্ডারদের মূলধন কিভাবে, এটা মূলধন হবে, এটা এটা একটু মাথায় রাখবেন, দেখেন মালিকানা সত্ত্ব বা শেয়ার হোল্ডারদের মূলধনটা কিভাবে বের করে, মালিকানা সত্ত্ব বা শেয়ার হোল্ডারদের মূলধনটা কিভাবে বের করে স্যার, খেয়াল করেন, সাধারণ শেয়ার যোগ অগ্রাধিকার শেয়ার যোগ জমাকৃত মুনাফা, কথা বুঝতে পারছেন, আমরা এরপর শেয়ার অধিহার, সাধারণ সঞ্চিতি, অন্যান্য সঞ্চিতি সবগুলো যোগ করব, অর্থাৎ আমার মালিকদের হচ্ছে যে মূলধনটা, সেটা আমি কিভাবে বের করব, সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ার জমাকৃত মুনাফা, শেয়ার অধিহার সাধারণ, অর্থাৎ দেখেন সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ার, এই শেয়ারগুলো যোগ করব, করে তার সঙ্গে জমাকৃত মুনাফা অর্থাৎ সংরক্ষিত মুনাফা যোগ করব, এরপর হচ্ছে শেয়ার অধিহার যোগ করব, এরপর সকল প্রকার সঞ্চিতি, ইটস মেবি আর সাধারণ সঞ্চিতি হতে পারে, তারপর হচ্ছে যত প্রকার সঞ্চিতি, তারপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড হতে পারে, সবগুলো সঞ্চিতি যোগ করব, এরপর এখান থেকে ভুয়া সম্পদ, ভুয়া সম্পদ আমরা চিনি, ভুয়া সম্পদ কোনগুলো বলুন তো, বা অলিক সম্পদ কোনগুলা, যেমন হচ্ছে প্রাথমিক খরচ হতে পারে, বিলম্বিত বিজ্ঞাপন হতে পারে, তারপর শেয়ারের অবহার হতে পারে, এগুলো সবগুলো হচ্ছে ভুয়া সম্পদ। ক্লিয়ার ভাইয়া? আশা করছি ডান। সো এটা একটু মাথায় রাখতে হবে, সবাইকে ভালো করে দেখেন, বিনিয়োজিত মূলধন খুবই ইম্পর্টেন্ট, বিনিয়োজিত মূলধন হতে উপার্জন হার, বিনিয়োজিত মূলধন হতে উপার্জন হারটা খুবই ইম্পর্টেন্ট স্যার, খেয়াল করেন কিভাবে, এই দেখেন আমাকে আগে বুঝতে হবে বিনিয়োজিত মূলধনটা কি, সিম্পল, দেখেন এই যে কেন বলছিলাম মালিকানা তহবিলটা কেন ইম্পর্টেন্ট,
কারণ বিনিয়োজিত মূলধন বের করতে হলে মালিকানা তহবিলের সঙ্গে দীর্ঘমেয়াদী যোগ করতে, এখন মালিকানা তহবিল যদি দেওয়া না থাকে আমাকে আগে কি করতে হবে, মালিকানা তহবিল যোগ করতে হবে, দীর্ঘমেয়াদী দায় যোগ করতে। দীর্ঘমেয়াদী দায় কোনগুলো? দায়ের পাশে স্যার মন্তব্য দিতে বললে কিভাবে দিব, লিখবে সিম্পল। এই যে একটু আগে দেখাছিলাম না, এই যে ওই যে 2:1, এখন দেখেন চলতি অনুপাত হচ্ছে কি 2:1। এখন এখানে কি বলছে, মানে 2 এর চেয়ে কম যদি হয়, 2 এর চেয়ে যদি, এই যে এখানে খেয়াল করেন, এই যেমন এখানে খেয়াল করেন মোট লাভের অনুপাত, আদর্শ অনুপাত হচ্ছে কি 20 থেকে 30। এখন যদি আমার হচ্ছে যে ফান্ডটা, আমার যে ম্যাথটা আসছে ওই ম্যাথটা যদি 20-এর উপরে থাকে, তাহলে এটা হচ্ছে কি, মানে আমি এখানে কি করতে পারি, ইনভেস্ট করতে পারি, এটা আমার জন্য প্রফিটেবল আছে। বাট এটা যদি কি হয় 20-এর কম হয়, তাহলে এটা কি না, মানে এটা আমার জন্য অ্যাকসেপ্ট করা না। তো এটা হচ্ছে বেসিক্যালি মন্তব্য, আশা করছি ক্লিয়ার। কেমন? ওকে, সো আমরা বুঝে গেছি। এবার দেখেন ভাইয়া বিনিয়োজিত মূলধনটা কিভাবে বের করে, একদম সহজ। মালিকানা তহবিলের সঙ্গে দীর্ঘমেয়াদী দায় যোগ করলে কি বের করা যায়, মালিকানা তহবিলের সঙ্গে দীর্ঘমেয়াদী দায় যোগ করলে কি বের করা যায়, মালিকানা তহবিলের সঙ্গে দীর্ঘমেয়াদী দায় যোগ করলে বিনিয়োজিত মূলধন বের করা যায়। কথা বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি। এখন বুঝে কি, এবার দেখেন বিনিয়োজিত মূলধন হতে উপার্জন অনুপাত কেমনে বের করে, নিট লাভ থেকে বিনিয়োজিত মূলধন কি করতে হয়, মাইনাস করতে হয়। নিট লাভ থেকে বিনিয়োজিত মূলধন কি করতে হয়, মাইনাস করতে হয়। কেমন ভাইয়া? এবার দেখেন বিনিয়োজিত মূলধন আবর্তন, একটা হচ্ছে বিনিয়োজিত মূলধন তো উপার্জন, যখন উপার্জন বলে কোশ্চেনগুলো স্ক্রিন করছেন, হ্যাঁ আচ্ছা একটু আনেন না, একটু পরে আপনারা যাওয়ার আগে না দিয়ে, ওকে ঠিক আছে। তাহলে বিনিয়োজিত মূলধন উপার্জন অনুপাত কি, বিনিয়োজিত মূলধন তো উপার্জন বলে উপরে নিট বিক্রয়, খেয়াল করেন ব্যাস, বিনিয়োজিত মূলধন থেকে যদি বলা হয় উপার্জন তাহলে হবে নিট লাভ উপরে, বিনিয়োজিত মূলধন নিচে। যদি বলা হয় বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত, তাহলে কি এখানে দেখেন ভালো করে খেয়াল, উপার্জন বললে নিট লাভ হবে, খেয়াল করেন সূত্রগুলা, উপার্জন বললে নিট লাভ হবে যদি বলে মূলধন আবর্তন অনুপাত, আবর্তন যদি বলে উপরে নিট বিক্রয় হবে। সবাই বুঝতে পারছেন? স্যার এই জায়গাটা একটু সবাইকে বুঝতে হবে, খেয়াল করেন, তাহলে ভুল করব। যদি উপার্জন বলে তাহলে উপরে নিট লাভ হবে, নিচে বিনিয়োজিত মূলধন দোনো জায়গায় হবে। যদি বলে আবর্তন, আবর্তন বললে কি হবে, নিট বিক্রয়, আবর্তন বললে কি হবে, নিট বিক্রয়, উপার্জন বললে হবে নিট লাভ। ক্লিয়ার স্যার? পারবো ইনশাআল্লাহ? স্যার দেখছেন, এটা একটু মাথায় রাখতে হবে। উপার্জন বললে হচ্ছে নিট লাভ, আর যে আবর্তন বললে নিট বিক্রয়। ক্লিয়ার? বিনিয়োজিত মূলধন, জাস্ট বিনিয়োজিত মূলধন বলে, জাস্ট বিনিয়োজিত মূলধন। স্যার খেয়াল করুন, খুবই ইম্পর্টেন্ট, এখানে একটি স্ক্রিনশট মান, এখানে একটি স্ক্রিনশট তুলে নেন। কি বলছে, বিনিয়োজিত মূলধন হতে উপার্জন অনুপাত, এটা একটা সূত্র। বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত, এটা একটা সূত্র। আবার ভাই খেয়াল করেন, বিনিয়োজিত মূলধন অনুপাত, এটা একটা সূত্র। তিনটা সূত্র, বিনিয়োজিত মূলধন অনুপাত, বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত, বিনিয়োজিত মূলধন হতে উপার্জন অনুপাত। সো একটু লিখে রাখেন এখানে, বিনিয়োজিত মূলধন বলে এটা করবো, আচ্ছা এটা লাগবে না, এটা এমনি দরকার না, এটা নর্মালি আসে না। দেখেন এবার দেখেন ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, খুবই ইম্পর্টেন্ট স্যার এটা আমার জন্য। পরীক্ষা হলে গার্ডটা যদি বর্ডারে গার্ড দিত তাহলে এই দেশে কোনো মাদক ঢুকতে পারতো না। এটা কেন লিখছে? আচ্ছা ওই যে সাদদেরকে হচ্ছে স্যার খেয়াল করেন, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা কি স্টার মার্ক দেন, এখান থেকে এটা প্রশ্ন আসতে পারে মাস্ট। এই যে এটা দায় মোট সম্পত্তি অনুপাত বা হচ্ছে ঋণ সম্পত্তি বা দায় অনুপাত, তিনটা নামে থাকতে পারে ভাই, একটু নামগুলো মুখস্থ করবেন। দায় মোট সম্পত্তি অনুপাত, ঋণ। স্যার দেখেন এই চ্যাপ্টার থেকে মাস্ট দুইটা ম্যাথ আসবে, সো এই জন্য আমি এই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়াচ্ছি, কারণ আমরা অনেকে হচ্ছে মোটামুটি একটু পড়াশোনা করি না, এই জন্য একটু করতে আছি। এই চ্যাপ্টার থেকে মাস্ট এখানে কি আসবে দেখেন, দায় মোট সম্পত্তি অনুপাত, ঋণ সম্পত্তি অনুপাত, দায় অনুপাত। এটা সূত্র কি খেয়াল করেন ভাই, খুবই ইম্পর্টেন্ট। মোট বহির্দায় যোগ মোট দায় অথবা মোট দায় কে কি দিয়ে ডিভাইড করবো, মোট সম্পত্তি দিয়ে। মোট সম্পত্তি দিয়ে কাকে বলেন তো? এখন মোট দায় কি, মোট দায় মানে হচ্ছে চলতি দায় যোগ দীর্ঘমেয়াদী দায়। মোট দায় মানে হচ্ছে কি, চলতি দায় যোগ দীর্ঘমেয়াদী দায়। মোট দায় মানে কি, যে চলতি দায় যোগ দীর্ঘমেয়াদী দায়কে যোগ করলে কি পাওয়া যাবে, মোট দায় পাওয়া যায়। মোট দায় আর বহির্দায় একই কথা, মানে বাহিরের পক্ষের দাবি। সবাই বুঝতে পারছি নাকি বলুন তো? এবার ভাই খেয়াল করেন কি বলছে, এই যে বহির্দায় একদম ক্লিয়ার করছে, দেখেন এই যে চলতি দায়ের সঙ্গে দীর্ঘমেয়াদী দায় যোগ করবো, করে কি যোগ মাইনাস করবো, প্রাথমিক খরচ বা হচ্ছে ভুয়া সম্পদ লিখে রাখেন। ভুয়া সম্পদ, ভুয়া সম্পদ মানে ভাই অলরেডি ডিসকাস করছি, কেমন? আশা করি দেখেন দায় মানে কেন সব এটা দেখবেন না, এটা দেখবেন মাস্ট আসবে, এটা দায় অনুপাত। দেখেন দায় মোট সম্পত্তি অনুপাত, ঋণ সম্পত্তি অনুপাত, দায় অনুপাত। কেমন? যদি বলে বহির্দায়কে কি ডিভাইড করবো, মোট অর্থাৎ সম্পত্তির তুলনায়, দেখেন এই কথাটা মানে কি, সম্পত্তির তুলনায় আমার দায় কতটুকু আছে। সবাইকে আমরা বুঝতে পারছি ভাই, বলুন তো বুঝতে পারছি কিনা? ওকে ক্লিয়ার?
স্যার এবার খেয়াল করেন আমরা কি এই যে দায় মালিকানা অনুপাত, দায় মালিকানা, এটা হচ্ছে দেখেন একটা হচ্ছে সম্পত্তি অনুপাত, এটা হচ্ছে মালিকানা অনুপাত, খুবই ইম্পর্টেন্ট স্যার। এটা হচ্ছে সম্পত্তি অনুপাত, এটা হচ্ছে মালিকানা অনুপাত। দেখেন সম্পত্তি বললে কি হবে উপরে, দেখেন সম্পত্তি বললে নিচে সম্পদ হবে, সেম সূত্র। দায় মালিকানা বললে নিচে কি হবে, দায় হবে, কথা মনে থাকবে স্যার। সরি, দায় মালিকানা বললে নিচে মালিকানা হবে। সম্পত্তি অনুপাত বললে হচ্ছে কি হবে, নিচে মোট সম্পদ হবে, আর দায় মালিকানা বা ঋণ মূলধন বলে নিচে মালিকানা তহবিল হবে। ক্লিয়ার স্যার? মোট দায় বা এটা বলে ফেলছি, সো ডান। এবার দেখেন ভাই মূলধন গিয়ারিং অনুপাত কি স্যার, মূলধন গিয়ারিং অনুপাত, এটা আসতে পারে, এটা অনেক সময় আসে অনেক সময় আসে না। মূলধনের কিছু বোর্ডে আসে, একটু তারপরে জেনে রাখেন। মূলধন গিয়ারিং অনুপাত মানে কি দেখেন, স্থির খরচ যুক্ত তহবিল ডিভাইডেড শেয়ার মালিকদের সত্ত্ব, স্থির খরচ যুক্ত তহবিল ডিভাইডেড শেয়ার মালিকদের সত্ত্ব। এখন কত হচ্ছে ভাইয়া, স্থির খরচ যুক্ত তহবিল কোনগুলো, একদম সহজ, ঋণপত্র যোগ দীর্ঘমেয়াদী দায় যোগ অগ্রাধিকার শেয়ার। কথা বুঝতে পারছেন ভাই? স্থির খরচ যুক্ত তহবিল মানে হচ্ছে যেগুলোর জন্য আমাদেরকে সুদ দিতে হয়, ফিক্সড, যেগুলোর জন্য, যেগুলোর বিপরীতে কি সুদ দিতে হয় বা হচ্ছে লভ্যাংশ যেটা ফিক্স, এটাকে বলা হয় স্থির খরচ যুক্ত তহবিল। ক্লিয়ার স্যার? এবার দেখেন নিট লাভ বের করার টেকনিক খেয়াল করেন স্যার, ভালো করে খেয়াল করেন। আচ্ছা এটা লাগবে না, এই টপিকগুলো, এই জিনিসগুলো একটু ভালো করে মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো একটু ভালো করে মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো একটু, এগুলো একটু ভালো করে যাওয়ার পরীক্ষার আগে ভালো করে দেখবেন এই টুলসগুলো কেমন কি স্যার। খেয়াল করেন, দেখেন মালিকানা মোট সম্পত্তি, এটা আমরা মালিকানা মোট, দেখেন মালিকানা মোট সম্পদ, তাহলে মালিক তহবিল উপরে হবে আর মোট সম্পত্তি নিচে হবে, একদম সিম্পল। এবার ভাই খেয়াল করেন মোট লাভ কিভাবে বের করে, আমাদেরকে অনেক সময় মোট লাভ ডিরেক্টলি দেওয়া থাকবে না, নিট লাভ ডিরেক্টলি দেওয়া থাকবে না, কেমনে বের করতে হবে, এই যে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ, এটা আমরা ছোট থেকে জানি নিট বিক্রয় থেকে। এবার দেখেন নিট বিক্রয় কিভাবে বের করে, আবার বিক্রয়ের সাথে যতগুলো সমন্বয় আছে, নিট বিক্রয় কিভাবে বের করে বলুন তো ভাইয়া, বিক্রয়ের সাথে যা যা সমন্বয় আছে এটা আমরা সবাই জানি যে বিক্রয় মাইনাস বিক্রিত ফেরত মাইনাস বিক্রয় বাট্টা যোগ অলিখিত বিক্রয়, এটা হচ্ছে কি নিট বিক্রয়। নিট লাভ কিভাবে করে, মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে, এগুলো স্যার খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমরা অনেক সময় পারবো না স্যার। খেয়াল করেন মোট লাভ বের করে এভাবে, বিক্রয় থেকে যে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ, নিট লাভ বিক্রয়টা বের করতে পারবো, নিট লাভ কিভাবে বের করে, মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে হচ্ছে কি, এবার পারা যাবে। এবার দেখেন ভাই পরিচালনা আয় অনুপাত, পরিচালনা এটা আসতে পারে, পরিচালনা আয় অনুপাত, একদম সিম্পল। পরিচালনা আয় অনুপাত মানে কি, আমার আয়ের তুলনায়, স্যার খেয়াল অনেকগুলো সূত্র এভাবে মনে রাখা যায়, এই যে পরিচালনা আয় অনুপাত, দেখেন এখানে আয় বলছে না, তাহলে নিট বিক্রয় করলে আয় আসে, আয়টা নিচে উপরে কি হবে, পরিচালনা অনুপাত, বা শেষ। স্যার এবার দেখেন স্যার এই যে এটা শেষ মানে না, তবে এটা অলরেডি পড়াই ফেলছি। এবার দেখেন ভাই নগদ তহবিল বাদে, কারণ নগদ তহবিল সম্পদ পাশে থাকে না, হচ্ছে এটা বাদ দিলাম। এবার দেখেন এই জিনিসগুলা দেখেন স্যার, খেয়াল করেন ভালো করে খেয়াল করেন, অলিক সম্পদ, এটা অলিক হবে, প্রাথমিক খরচ, অলিক সম্পদ কোনগুলো কিভাবে চিনবো, অলিক সম্পদ হচ্ছে স্যার দেখেন প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার ওভার, অবলেখকের কমিশন বা অবলেখকের দুস্তর, এগুলো সবগুলো হচ্ছে আমার নোট করা, আমার স্টুডেন্ট যারা আছে তারা জানে। দীর্ঘমেয়াদী দায় সমান কি, ঋণপত্র, ঋণপত্র হচ্ছে কি দীর্ঘমেয়াদী দায়, মনে থাকবে স্যার। এবার দেখেন আচ্ছা এগুলো আর লাগবে না, আমরা এখন একটা কাজ করবো, সেটা হচ্ছে কি আমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা আমাদের কিসে যাব, আমাদের প্র্যাকটিসে চলে যেতে হবে। আমরা আশা করছি সবাই বুঝতে পেরেছি। এখন আমরা দেখেন এটা আমাদের যে কতটা কাজে লাগবে এটার প্রমাণ এখন আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। দেখেন আর্থিক বিশ্লেষণ, স্যার খেয়াল করেন ভালো করে, সবাইকে একটু ভালো করে মাথায় রাখতে হবে, ভালো করে মাথায় রাখতে হবে। স্যার দেখেন এখন আমরা কি করব, আমরা আমাদের যারা ফ্রেন্ড আছে একটু কাইন্ডলি সবাইকে আমরা একটু পজ নিব। স্যার দেখেন তো এখন একদম ক্লিয়ারলি স্পষ্ট দেখা যাচ্ছে, এখন কি অন্ধকার দেখা যায়, এখন কি অন্ধকার দেখা যায় নাকি একটু ক্লিয়ার হয়েছে, দেখেন তো। দেখেন আমি বললাম আমার ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছিল এই জন্য। এখন আমরা আমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিই ভাই দ্রুত, একটু ফ্রেন্ডদেরকে দ্রুত এখন মেনশন করে দিই। এখন তো আমরা এমসিকিউ তো দেখবেন এগুলোর বাইরে আসবে না ভাইয়া ইনশাল্লাহ, আশা করা যায় এগুলোর বাইরে কখনোই আসবে না, সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো এখানে নেওয়া হয়েছে। আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে আমাদের ফ্রেন্ডদেরকে একটু দ্রুত মেনশন করে দিই, সবাইকে একটু দ্রুত মেনশন করে দিই। হ্যাঁ ভাইয়া এতগুলো স্টুডেন্ট, মাত্র একটা মাত্র শেয়ার, আমরা কি আমাদের ওয়ালেট একটু শেয়ার করে রাখতে পারি না? ঠিক আছে স্যার, ওকে একটু মেনশন করে দিন দ্রুত, আমরা এখনই শুরু করব। ওকে ভাই খেয়াল করেন একটা গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে স্টার্ট করতেছি, সেটা হচ্ছে হ্যাঁ পাবেন, সবগুলোর পিডিএফ পাবেন ইনশাল্লাহ। স্যার খেয়াল করেন তাহলে প্রথমটা কি বলছে দেখেন, খেয়াল করেন আজমল তার ব্যবসার আর্থিক সচ্ছলতার জন্য
আজমল তার ব্যবসা আর্থিক অবস্থার সচ্ছলতা বজায় রাখার জন্য, দেখেন খেয়াল, ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল, এগুলো সবগুলো বোর্ড কোয়েশ্চেন। আজমল তার ব্যবসায় আর্থিক অবস্থার সচ্ছলতা বজায় রাখার জন্য প্রতিটি হিসাবকাল শেষে আর্থিক বিবরণী প্রস্তুত করেন, কিন্তু কিছু কারণে তার প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারছে না। এই ক্ষেত্রে তার কি পদক্ষেপ নেওয়া উচিত? আর্থিক চিত্র উপস্থাপন করা, তথ্য সরবরাহ করা, আয় বিশ্লেষণ করা, আর্থিক বিবরণী বিশ্লেষণ করা। একের উত্তর কোনটা হবে বলুন তো ভাইয়া? একের কোনটা হবে? দ্রুত বলেন। একের উত্তর কোনটা হবে ভাইয়া? দ্রুত বলুন তো। আমরা জানি, আমরা এটা কোন অধ্যায় করতেছি? আর্থিক বিবরণী। তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে লাস্টেরটা। কেমন? কারণ আর্থিক বিবরণী, আমাদের পুরো অ্যাকাউন্টিং মিলে কোনটা আছে? আর্থিক বিবরণী আছে। এগুলো একটারও দরকার নেই, কারণ দেখেন আর্থিক চিত্র উপস্থাপন এগুলো আমরা কার সামনে করবো? এগুলো যে ব্যবসা নিজেদের মধ্যে করবে। তথ্য সরবরাহ করা বাইরের পক্ষকে করবে। আয় ব্যয় বিশ্লেষণ, ভাই আয় ব্যয় বিশ্লেষণ বলতে কিছু হয় না। কেমন? আয় ব্যয় বিশ্লেষণ হচ্ছে উপরে ক্লাসে আমরা শিখবো, কিন্তু আর্থিক বিবরণী বিশ্লেষণ এটা হচ্ছে আমাদের ক্লাসের সাবজেক্টের সাথে যায়। কেমন? এরপরে ভাই কেসে দেখেন সবাই পারছে, এরপরে দেখেন এটা বলেন। অনুপাত বিশ্লেষণ করার উদ্দেশ্য হলো কি বলুন তো ভাইয়া? তারল্য পর্যাপ্ত করুন। খেয়াল করুন, অনুপাত বিশ্লেষণ আমরা কেন করবো একটু ভালো করে দেখেন। অনুপাত বিশ্লেষণ 2 নাম্বার, খুব দ্রুত উত্তর দিবেন ভাইয়া, খুব দ্রুত উত্তর দিবেন। কেমন? ওহো, দেখেন অনুবাদ বিশ্লেষণ আমরা কিভাবে করবো বলুন তো? কেন করব? তারল্য পর্যালোচনা করা, তারল্য মানে নগদ টাকা, মূলধন কাঠামো পর্যালোচনা করা, মুনাফা উপার্জন ক্ষমতা উপার্জন করা। তাহলে সবগুলো আমার জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। বলুন তো কোনটা হবে? 2 এর গ। তাহেন বলছে গ, কে আর কেউ পারতেছে না? ওকে, এগুলোতে আসলে তিন্নি বলছে গ। ওকে, আমরা এটা হচ্ছে গ, এটা সবাই আমরা জানি। এটা একটু দেখি, খেয়াল করুন এই জিনিসটা স্যার, খেয়াল করেন। আর্থিক বিবরণী বিশ্লেষণ কৌশল কত প্রকার? খেয়াল করেন ভালো করে দেখেন। বিশ্লেষণের কৌশল, কৌশল খুবই ইম্পর্টেন্ট। কৌশল বললে একটা হবে, প্রকার বললে আরেকটা হবে। একটু ভালো করে সবাই খেয়াল করেন। যদি কৌশল বলে তখন হবে একটা, যদি কৌশল বলে আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল যদি বলে, কি বলে? যদি বলে কৌশল তাহলে হবে একটা উত্তর। আর যদি বলে হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ কত প্রকার, তখন হবে আরেকটা। সো এই জায়গায় একটু মাথায় রাখতে হবে। কেমন? 3 নাম্বার ক বলছে 5 প্রকার বলছে, বাকিটা বলুন তো কি কি হয়? আর কি হইতে পারবে বলুন তো দ্রুত? ইবনে বলছে খ। আচ্ছা, সো ভাইয়া এটা উত্তর হবে কি জানেন? এটা উত্তর হবে হচ্ছে 3 প্রকার। কৌশল বললে হচ্ছে 3 প্রকার, মনে থাকবে। যদি কৌশল বলে তাহলে কয় প্রকার হবে বলুন তো? স্যার ভুল হয়েছে, ভুল হয়েছে স্যার, হয়নি, হয়নি। দেখেন, যদি কৌশল বলে তখন হবে 3 প্রকার। এটা এটা কিন্তু 2022 মেবি 2022-এ আসছে কোন একটা বোর্ডে। স্যার এবার খেয়াল করেন এরপর কি আসছে স্যার, দেখেন এইটা ভালো করে খেয়াল করেন স্যার। এইটা এগুলো থেকে তো স্যার একলিশ আপনারা আটকাবেন, তাহলে এগুলো একটু ভালো করে খেয়াল করেন। দেখেন, চলতি সম্পদ 1,50,000 টাকা, চলতি অনুপাত 5 অনুপাত যদি 2 হয়, চলতি দায় কত? স্যার দেখেন আমাকে অনুপাত দেওয়া আছে 5:2, কত? 5:2। চলতি সম্পদ কত দেওয়া আছে বলুন তো? এই যে 1.5 লক্ষ টাকা হলে দায় কত টাকা? অর্থাৎ আমাকে, স্যার আমরা জানি এখানের মধ্যে আমরা সবাই বলুন তো কি হইতে পারে? 4 নাম্বার কি হইতে পারে? স্যার আমরা সবাই জানি, দেখেন স্যার এই যে 5 নাম্বার যেটা দেখতেছি, এই যে এই পাশটা হচ্ছে সম্পদ। এটা কিসের অনুপাত বলুন তো? এটা সম্পদ, অর্থাৎ সম্পদ কয় ভাগ আছে সেটা দেখায়। আর এই পাশ যেটা আছে এটা কি দেখায় বলুন তো? এই পাশটা, এই পাশটা হচ্ছে কি দায় দেখায়। কি দেখায়? দায় দেখায়। তাহলে স্যার দেখেন তো এই পাশে দেখায় কি দায়, আর এই পাশে দেখায় কি সম্পদ, মনে থাকবে স্যার? এই পাশটা কি দেখায় বলুন তো ভাইয়া? এই পাশটা, এই পাশ যেটা সেটা হচ্ছে সম্পদ দেখায়, আর এই পাশ দেখায় হচ্ছে কি দায়। ক্লিয়ার স্যার? বুঝে গেছে বলুন তো? 4 নম্বরে সবাই কি বলছে উত্তর দেখি? 4-এর বি বলতেছে, 4-এর বি বলতেছে। হ্যাঁ, ক বলতেছে, বি বলতেছে রুবাইয়া তাবাসসুম, মেহেদি হাসান, অর্ণব বাসক, অনেকে অনেক কিছু বলতেছে। যাই হোক, 4B। ওকে, আমরা একটু দেখি। ভেরি গুড। দেখেন তাহলে দেখেন তো অনেক উত্তর দিচ্ছে মোটামুটি। তারপর হচ্ছে কি তিনিদাস বলছে খ, রুবাইয়া ইসলাম, সরি আবার মিস্টেক,
তাবাসসুম বলছে হচ্ছে বি। ওকে, এবারে দেখেন তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে স্যার, দেখেন এই পাশে তো হচ্ছে সম্পদ, মানে হচ্ছে 5 ভাগ, আর এটা হচ্ছে দায় কয় ভাগ, 2 ভাগ। তাহলে এবার বুঝুন তো এই যে 1.5 লক্ষ টাকা চলতি সম্পদ দেওয়া, তার মানে এখানে কয় ভাগ আছে, 5 ভাগ। তাহলে আমি যদি এটাকে যদি একটু করি থাকি, এটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি, তাহলে প্রত্যেক ভাগে কত পড়ে বলুন তো ভাই, যদি 5 দিয়ে যদি ভাগ করি, 5 দিয়ে ভাগ করবো, তাহলে প্রত্যেক ভাগে কত পড়ে, প্রত্যেক ভাগে কত পড়ে, প্রত্যেক ভাগে কত পড়ে বলুন তো, 30,000 টাকা করে পড়ে না? তাহলে আমার এক ভাগের কত করে পড়ে, 30,000 টাকা করে। তাহলে 2 ভাগের কত, 2 দিয়ে ইন্টু করবো। তাই এটা এই যে 30,000কে 2 দিয়ে যদি ইন্টু করি, ইন্টু করলে কত বেরো, 60,000 টাকা। তাহলে উত্তর কত হবে, 60,000। আশা করছি আমরা পারবো, তাই না? এই ধরনের ম্যাথগুলো সবচেয়ে বেশি আসবে, কেমন ভাইয়া? এই ধরনের ম্যাথগুলো সবচেয়ে বেশি আসবে, মনে থাকবে। এই যে চলতি সম্পদ 1.5 লক্ষ টাকা, 14:5:2, কেমন? চলতি দায় কত টাকা, তাহলে আমাদের জাস্ট মাথায় রাখতে হবে কি, এই পাশাটা হচ্ছে সম্পদ আর এই পাশাটা হচ্ছে কি, দায়। ক্লিয়ার স্যার? তাহলে দেখেন ভাই, আমার সম্পত্তি কবে, এই যে 1,50,000, এখানে কয় ভাগ আছে, 5 ভাগ। আমার কয় ভাগের টাকার দরকার, আমার হচ্ছে 2 ভাগের টাকার দরকার। তাহলে আমি কি করবো, 1,50,000কে 5 দিয়ে ডিভাইড করলে 1 ভাগ পাবো, 2 দিয়ে গুণ করলে 2 ভাগ পাবো। ক্লিয়ার স্যার? ক্লিয়ার স্যার? এরপরে তো দেখেন, এরপরে উত্তর 60,000। এরপরে কেসে পর দেখেন তো, সারা বছর এটা কি লিখছে দেখেন, মূলধনের অনুপাত বলছে, চলতি মূলধন অনুপাত, এটা আমরা অলরেডি করছি তাই না? চলতি মূলধন অনুপাত করেন। সারা বছর কোম্পানির নগদ তহবিল 20,000 টাকা, মজুদ পণ্য 40,000 টাকা, 20 আর 40 60, পদয় নোট 20,000 টাকা, প্রদয় বন্ড 30,000 টাকা, প্রাপ্য হিসাব 20,000 টাকা হলে চলতি মূলধন অনুপাত কি? তাহলে চলতি মূলধনের সূত্র মনে আছে স্যার? একটু দ্রুত পড়ান, আচ্ছা দ্রুত পড়াইতাম স্যার। তো স্যার দেখতেছেন না এনার্জি একটু কমে গেছে আজকে, গলার অবস্থা খুবই বাজে অবস্থা। অফলাইন অনলাইনে ক্লাস মানে মোটামুটি বলতে পারেন যে মানে দেখতেছেন না আজকে এনার্জি খুবই কম, গলার ভয়েস খুবই লোয়ার, কথা বলতে অনেক বেশি কষ্ট হচ্ছে, মোটামুটি বলা যায় গলাটা একদম ভেঙে গেছে। দেখেন তাহলে স্যার খেয়াল করেন, আমরা একদম সিম্পলি কি মনে দেখেন স্যার, আমাদের চলতি মূলধনের সূত্র কি বলেন তো? সবাই 5 নম্বর উত্তর দেন আগে দ্রুত, সবাই 5 নম্বর উত্তর দেন দ্রুত ভাই। কি বলতে দেখেন তবে, তাহলে আমরা চলতি মূলধনের সূত্র কি আমরা সবাই জানি? চলতি মূলধনের সূত্র কি বলেন তো? চলতি মূলধনের সূত্র হচ্ছে কি, উপরে হচ্ছে কি চলতি মূলধন, কেমন? আর নিচে কি বলুন তো ভাই, দ্রুত চলতি দায়। আচ্ছা দ্রুত পড়াচ্ছি, আপনারা জাস্ট আপনারা তো রেসপন্স করেন না। ওকে ভাইয়া, ইনশাল্লাহ পরে যাবো, আপনাদের জাস্ট আপনাদের উপর ডিপেন্ড করতেছে জিনিসগুলো। স্যার একটু দ্রুত পড়ানো হয়, সেটা তো দেখছি। 5-এর উত্তর কি হবে স্যার বলুন তো? তাহলে আমরা কি করবো, আমরা জানি চলতি দায় লাগবে আমার, চলতি মূলধন বের করতে। আবার চলতি মূলধন আমরা আবার কিভাবে করবো? চলতি মূলধনের সূত্র মনে আছে? চলতি মূলধনের সূত্র সবার মনে আছে? চলতি মূলধনের সূত্র কি ভাই সবার মনে আছে নাকি বলুন তো দ্রুত? চলতি 5 নাম্বার পারবেন না, আমি একটু করে দিচ্ছি কেমন? তার সূত্রটা মনে রাখেন, চলতি মূলধন ডিভাইডেড চলতি দায়। তাহলে কেমনে করে বলুন তো ভাই? চলতি মূলধনের সূত্র কি, চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায়। মুখে মুখে করে ফেলতে হবে। চলতি সম্পদ কত টাকা দেখেন তো ভাই, এই যে 20,000 টাকা আর হচ্ছে 40,000, চলতি সম্পদ 60,000 টাকা, প্রদয় নোট 20,000 টাকা, প্রদয় বন্ড স্যার, এই বন্ডটাও প্রদয় স্যার। আচ্ছা এখানে একটা প্রাপ্য হিসাব আছে, প্রাপ্য হিসাব 20,000 টাকা। তাহলে চলতি সম্পদ কোনগুলো বলেন তো? এই যে 20,000 টাকা, তারপর হচ্ছে কি 40,000 টাকা, তাহলে যোগ করলে কত, 60,000, প্রাপ্য হিসাব 20, তাহলে কত হবে 80,000 টাকা। আমাদের বলেন তো আবার চলতি সম্পদ কত, 80,000 টাকা। চলতি সম্পদ 80,000 টাকা। আবার চলতি দায় কত টাকা দেখেন স্যার, আমরা জানি প্রদয় বন্ড, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, এটা আসবে না। চলতি দায় এটা আসবে না, চলতি দায় কোনটা আসবে? চলতি দায় আসবে কোনটা, 20,000 টাকা। কথা বুঝতে আসছে? তাহলে কি করতে হবে বলুন তো ভাইয়া? এখন তাহলে চলতি সম্পদ হচ্ছে কত টাকা, 80,000 টাকা, আর চলতি দায় হচ্ছে কত, 20,000 টাকা। কথা বুঝতে পারছেন ভাইয়া? তাহলে এদিকে হচ্ছে 80, এদিকে হচ্ছে 20,000। এখন আমাকে কি করতে হবে, আগে চলতি মূলধন বের করতে হবে। চলতি মূলধন কিভাবে বের করে? চলতি মূলধন কার্যকরী মূলধন কিভাবে বের করে? চলতি মূলধন কার্যকরী মূলধন কিভাবে বের করে মনে আছে? একদম সহজ। এই 80,000 থেকে 20,000 বাদ দিলে কত হবে, অর্থাৎ চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে চলতি মূলধন বের হয়। কথা বুঝছেন নাকি বুঝেন না? চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে চলতি মূলধন বের হয়। সো আমাকে কি করতে হবে এখন, একদম সিম্পল, কত হবে, 80,000 টাকা। শেষ কত হাজার টাকা, 60,000 টাকা হচ্ছে চলতি মূলধন। এখন আমার চলতি দায় কত ছিল, সূত্র কি, চলতি মূলধনকে চলতি দায় দিয়ে ভাগ, চলতি দায় কত হচ্ছে 20,000 টাকা। সো আমি যদি এটাকে যদি ভাগ করি তাহলে কত হবে, এই যে এটাকে যদি ভাগ করলে কত হবে বলুন তো স্যার? এই যে এখানে 3 আর এখানে কত, এখানে 1, তাহলে 3:1। উত্তর হবে কত, গ। উত্তর হবে কি, গ। সবাই কি 5 নাম্বার বুঝতে পারছেন? বলুন তো 5 নাম্বার বুঝতে পারছি কিনা? 5-এর গ, ভেরি গুড, 5-এর গ। ওকে
সবাই বুঝছি নাকি বলুন তো ভাই, দ্রুত বুঝছি কিনা? 5-এর ঘরটা 3 উপর কেমনে বের করছি? ওকে, ডান। এরপরে ভাই কেসে দেখুন তো, এরপরে খেয়াল করেন, একটি কোম্পানি 36,000 টাকা, দেখেন কোম্পানি 36,000 টাকা চলতি মূলধন দেখেন ভাই, এখন কি বলা আছে, এতক্ষণ চলতি সময় চলতি দায় ছিল, এখন কি বলছে, চলতি মূলধন কত হাজার টাকা আছে, 36,000 টাকা। কত হাজার? 36,000 টাকা। চলতি অনুপাত 5:2, কত? 5:, চলতি অনুপাত মূলধন অনুপাত কত? চলতি অনুপাত 5, 5 একদম সহজ ভাই, 5:2 একদম, এগুলো একদম সহজ, এগুলো অ্যাডমিশন টেস্টেও কাজে লাগে, কেমন? এগুলো এখান থেকে অ্যাডমিশন টেস্টেও প্রশ্ন আসতে পারে। সো একটু সবাই লিখে রাখেন। 60 বলতেছে, আচ্ছা একটু দেখি ভাইয়া, চলতি মূলধন কত? 36,000 টাকা। চলতি মূলধন, চলতি অনুপাত 5:2। তাহলে ভাই খেয়াল করেন তো, চলতি দায়ের পরিমাণ কত? আমরা জানি এ পাশের যেটা, সেটা হচ্ছে কি চলতি সম্পদ, আর এই পাশেটা হচ্ছে কি চলতি দায়। বুঝে গেছে ভাইয়া? এখন দেখেন ভাই, আমার কি লাগবে? চলতি, অর্থাৎ আমার 2 ভাগের টাকা লাগবে। সবাই কি বুঝছেন নাকি বুঝেন নাই? যেমন চলতি সম্পদ বলে ইজিলি বের করা যেতে, কারণ এখানে চলতি মূলধন বলছে। এখন এটা আমি কিভাবে সলভ করবো? একদম সহজ ভাই, দেখেন তো, চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে কি বের হয়? চলতি মূলধন বের হয় না? যেহেতু সূত্র এটা বলা আছে, তাহলে আমরা এটা এভাবেও করতে পারি। এই যে চলতি সম্পদের অনুপাত থেকে চলতি দায়ের অনুপাত যদি বাদ দিই, তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত হবে? 3। এবার বলুন তো, এই যে চলতি মূলধন এখানে কয় ভাগ আছে? এখানে 3 ভাগ আছে। কয় ভাগ? 3 ভাগ। চলতি মূলধন কয় ভাগ? 3 ভাগ। তাহলে আমাকে কি করতে হবে বলুন তো ভাই? এক ভাগ, আমার কয় ভাগ লাগবে? 2 ভাগ। তাহলে আমরা 2 ভাগ কেমনে বের করবো? এই 36 কে 3 দিয়ে ডিভাইড করেন, 36 কে 3 দিয়ে ডিভাইড করে কত? 12,000। 12 কে 2 দিয়ে গুণ করেন, কত বেরো? 24,000। তো উত্তর হবে কি? বি। মনে থাকবে স্যার? সবাই মনে থাকবে? ওকে, এরপরে কি এসেছে দেখেন তো, এরপরে নিচের কোনটি তরল সম্পদ? এটা আমরা সবাই জানি, হাতে নগদ, অগ্রিম বেতন, বিনিয়োগ, মজুত পণ্য। তরল দেখেন, এখানে সবচেয়ে মজুত পণ্য, বিনিয়োগ, অগ্রিম। অগ্রিম হচ্ছে কি? বেতন। আমরা এগুলোকে নগদে কনভার্ট করা খুব টাফ, অথবা অনেক সময় লাগবে। সো তরল একদম আমার হাতে আছে, সেটা হচ্ছে কি? নগদ, হাতে নগদ। শেষ। এবারে গেছে ভাই, দেখেন সান কোম্পানির মোট সম্পদের পরিমাণ 8 লক্ষ টাকা, আর যার 4 ভাগের 1 অংশ চলতি সম্পদ। কি ভাই বুঝে গেছে? তাহলে বলুন তো, মোট সম্পদ কত টাকা? দেখেন ভালো করে খেয়াল করুন, মোট সম্পদ অর্থাৎ এখানের মধ্যে কি চলতি এবং হচ্ছে কি স্থায়ী সব সম্পদ আছে। দেখেন, যার 4 ভাগের 1 অংশ চলতি সম্পদ। সবাই বুঝছেন স্যার? দেখেন মোট সম্পত্তি 8 লক্ষ, তার মানে কিন্তু এখানে কি গেছে? আমরা জানি মোট সম্পদ মানে হচ্ছে চলতি সম্পদ আর হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ, সবগুলো মিলে বা স্থায়ী সম্পদ মিলে। তার মোট সম্পদ পরিমাণ 8 লক্ষ টাকা, মানে হচ্ছে এখানের মধ্যে দুইটা, একটা হচ্ছে চলতি সম্পদও আছে, একটা হচ্ছে কি স্থায়ী সম্পদ আছে। তাহলে কি বলছে? যার 4 ভাগের 1 অংশ চলতি সম্পদ, তার মানে এই যে আমরা 8 লক্ষকে 4 দিয়ে ভাগ করলে যেটা হবে, তাহলে কয় লাখ? 1 ভাগ হচ্ছে চলতি সম্পদ। তাহলে বলুন তো এটা কত হবে? 2 লাখ টাকা। কয় লাখ টাকা? 2 লাখ টাকা হচ্ছে চলতি সম্পদ, 4 দিয়ে ভাগ করলে। চলতি দায় 1 লক্ষ টাকা হলে কার্যকরী মূলধনের পরিমাণ কত? পারা যাবে না? কার্যকরী মূলধন কেমনে বের করবে বলেন, দ্রুত বলেন। কার্যকরী মূলধন বা হচ্ছে চলতি মূলধন পারা যাবে না, করেন সবাই দ্রুত বলেন। 8 নম্বর দ্রুত বলেন, সবাই 8 নম্বর দ্রুত বলেন। এইট এ
ফাহাদ বলছে ক, ক ক, তাবাসুম ক, শাহিন ক। ওকে, এই নাম্বার একদম সহজ না ভাই, একদম সহজ। চলতি সম্পদ কত? 2 লাখ, আর 2 লাখ থেকে 1 লাখ গেলে 1 লাখ, বাস। ভেরি গুড। এটা বলুন তো ভাই, বলুন তো। তাৎক্ষণিক, এটা খুবই ইম্পর্টেন্ট ভাই। তাৎক্ষণিক দায় পরিশোধ ক্ষমতা, তাৎক্ষণিক, এটা আমি বলছি অলরেডি, কেমন? তাৎক্ষণিক দায় পরিশোধ ক্ষমতা হচ্ছে পরিমাপে করা হয় কোন অনুপাতের মাধ্যমে? এসিড টেস্ট অনুপাত, চলতি অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত, দায়মালিক অনুপাত। কোনটা বলুন তো ভাই দ্রুত? আমরা জানি এটা হচ্ছে কি এসিড টেস্ট অনুপাত। চলতি অনুপাতটা একটু সময় লাগে, এরপর হচ্ছে কার্যকরী মূলধন, এরপর হচ্ছে দায়মালিক। এটা সহজ ছিল, এসিড টেস্ট, এবারে বলে ফেলছি। এবার ভাই খেয়াল করেন, কোন উপাদানটি চলতি অনুপাত নির্ণয় ব্যবহৃত হয়? কোন উপাদানটি? চলতি অনুপাত। তার মানে আমরা জানি চলতি অনুপাত বের করতে কি লাগে বলুন তো? চলতি দায় আর চলতি সম্পদ। চলতি অনুপাত বের করতে কি লাগে? চলতি সম্পদ আর চলতি দায়। সো এখানে কি কি লাগবে বলুন তো? এখানে দেখেন, এখানে আমরা সম্পদ আর যদি দায় থাকে সেটাকে নিব, যেটা সম্পদ বা দায়। চলতি অনুপাত বের করতে কি লাগে বলুন তো? চলতি সম্পদ আর হচ্ছে কি চলতি দায়। 9 নম্বর উত্তর করছে তাই। আচ্ছা করছে, গুড, ভেরি গুড। একবার খেয়াল করুন তো, এখানের মধ্যে সম্পদ কোনটা, আমাদের সম্পদ অথবা দায় কোনটা বের করতে হবে। অফিস খরচ, এটা একটা কি বলুন তো? অফিস খরচ এটা একটা কি বলুন তো? এটা হচ্ছে একটা ব্যয়। অফিস খরচ একটা কি ব্যয়। মনিহারি ব্যয়, এটা একটা ব্যয়। বকেয়া তলব, এটা একটা বকেয়া তলব, এটা হচ্ছে আমার এক ধরনের সম্পদ, মানে এটা সরি, এটা আমার জন্য এক ধরনের দায় অথবা সম্পদ, এটা আমরা বলতে দরকার নাই। এখন আমাদের আসছে কি বলুন তো? বকেয়া বেতন, এটা হচ্ছে দায়। সো এটা আমাদের কাজে লাগবে। ওকে, ডান। তড়িৎ অনুপাতের আদর্শ মান কোনটি? তড়িৎ অনুপাত, তড়িৎ অনুপাত, এসিড টেস্ট অথবা হচ্ছে অগ্নি পরীক্ষা অনুপাত, তারল্য অনুপাত, এগুলো সবগুলো সেম করতে। তাহলে বলুন দেখেন উত্তর কোনটা হবে? 11 নম্বর কোনটা হবে ভাই? এগুলো একদম মুখস্থ, এগুলো একদম সহজ। এটা হচ্ছে কি 1:1, এটা লাগবে না। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলি। এবার দেখেন দীর্ঘমেয়াদী দায় 20,000 টাকা। একটু ফাস্ট সবাই, একটু আগে আসেন। দীর্ঘমেয়াদী দায় 20,000 টাকা, চলতি সম্পদ 25,000 টাকা। তাহলে দেখেন, এবং চলতি অনুপাত 5:2 হলে মোট দায় কত? খুবই ইম্পর্টেন্ট, বলেন মোট দায়। এটা থেকে প্রশ্ন আমি গত বছর আসতে দেখছি। কেমন? মোট দায়। এখানে যে দেখেন মোট কথাটা বললে আমাদেরকে বুঝতে হবে। দেখেন ভাই, মোট দায় বা মোট সম্পদ বললে একটু মাথায় রাখবেন। মোট বললে দেখেন, মোট বললে, মোট যদি বলে একটু সবাই মাথায় রাখবেন, মোট বললে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে কি দেখেন ভাই চলতি, একটা হচ্ছে কি চলতি, আর হচ্ছে কি দীর্ঘমেয়াদী। কি কি বলুন তো? চলতি এবং কি দীর্ঘমেয়াদী। কিভাবে বলুন তো? চলতি এবং দীর্ঘমেয়াদী, চলতি এবং কি দীর্ঘমেয়াদী, চলতি এবং দীর্ঘমেয়াদী। অর্থাৎ মোট বললে কি বের করতে হবে? চলতি বের করতে হবে, দীর্ঘমেয়াদী বের করতে। এখন আমাকে যদি বলে মোট সম্পদ বের করতে, তাহলে কি বলুন তো? চলতি সম্পদ আর স্থায়ী সম্পদকে যোগ করে দিব, বা দীর্ঘমেয়াদী সম্পদকে যোগ করে দিব। যদি বলে মোট দায় বের করতে, তাহলে কি হবে? চলতি দায় যোগ দীর্ঘমেয়াদী দায়। কি হবে বলুন তো? চলতি দায় যোগ দীর্ঘমেয়াদী দায়। আশা করছি ক্লিয়ার। এখন আমাকে তাহলে ভাই কি করতে হবে বলুন তো ভাই দ্রুত? 12 নম্বর কি করতে হবে? আমাকে মোট দায় বের করতে হবে। তাহলে খেয়াল করুন তো, আমাকে দীর্ঘমেয়াদী দায় দেওয়া আছে, খেয়াল করেন স্যার, দীর্ঘমেয়াদী দায় কত? 20,000 টাকা দেওয়া আছে। আমার লাগবে কি? চলতি দায়। চলতি দায়। এখন চলতি দায়টা আমি কিভাবে করবো? একদম সহজ, শিখাইছি আমি। এর যে চলতি সম্পদ যদি 25,000 টাকা, ঠিক খেয়াল করেন। আর অনুপাত দেওয়া আছে কত? 5:2। একদম সহজ স্যার। আমার কয় ভাগ লাগবে? 2 ভাগ। এই পাঁচটা হচ্ছে সম্পদ, এই পাঁচটা হচ্ছে দায়। তাহলে আমি কি করবো? এই যে এখানে 5 ভাগ আছে, তাহলে 25কে 5 দিয়ে ভাগ করলে 1 ভাগে কত? 1 ভাগে কত পড়ে? 1 ভাগে হচ্ছে 5,000 পড়ে। 2 দিয়ে গুণ করলে কত হবে? এই যে দায় দিয়ে, তাই 2 ভাগ 10,000 টাকা। তাহলে বলুন তো, আমার দীর্ঘমেয়াদী 20,000 টাকা আর হচ্ছে চলতি হচ্ছে কত? 10,000 টাকা। তাহলে যোগ করলে কত হবে? 20 আর 10 যোগ করলে কত হবে? অবভিয়াসলি কত? 30। উত্তর হবে 30। ক্লিয়ার সবাই? বুঝতে পারছি? 12 নম্বর বি হবে। 12 নম্বর কি হবে? বি। 11 নম্বরটা কি উত্তর দেন? 12 নম্বর কেউ পারেও নাই মনে হয়। অর্ণপাশক বলছি কি? বি। উত্তর কি হবে বলুন তো ভাইয়া? উত্তর হবে কি? বি। পারা যাবে? ওকে। মাসুদ রানা খ বলছে, ভেরি গুড। সো ভাই এগুলো পারা যাবে তো ইনশাল্লাহ, না? ওকে, ডান। এরপরে আমরা যাচ্ছি কি? এরপরে এটা একটু বলুন তো, এটা কি হইতে পারে? কোন প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী দায় দেনা, দেখে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। কোন প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী দায় দেনা পরিশোধের সাথে সামর্থ্য আছে কিনা। দেখেন স্বল্পমেয়াদী, ভাইয়া পড়াইছি অলরেডি। স্বল্পমেয়াদী কোনগুলো একটু দ্রুত বলেন। স্বল্পমেয়াদী কোনগুলো, দীর্ঘমেয়াদী কোনগুলো, এগুলো পড়াইছি তাই না? স্বল্পমেয়াদী দায়, দেখেন কোন প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী দায় দেনা পরিশোধের সামর্থ্য আছে কিনা তা কিভাবে পরিমাপ করা হয়? চলতি অনুপাত দিয়ে। স্বল্পমেয়াদী বলতে হবে, স্বল্পমেয়াদী, এটা পড়াইছি আমি একদম প্রথমে। চলতি অনুপাত দিয়ে, দায় মালিকের অনুপাত দিয়ে, চলতি মূলধন অনুপাত দিয়ে। কোনটা দিয়ে বলেন তো ভাইয়া দ্রুত? দেখেন দ্রুত বলেন তো কোনটা হবে? 13 নম্বর উত্তর কোনটা হবে? 13 নম্বর উত্তর খ বলতেছে। ফাহাদ খুব ফাস্ট, মাশাআল্লাহ। কি বলছে? খ হচ্ছে 1 ও 3। আচ্ছা মাশাআল্লাহ, উত্তর দিয়েছে, ধন্যবাদ। এরপরে কি আর কি বলছে? আর কেউ পারতেছেন না? বাকিরা কেউ পারতেছেন না নাকি?
আমরা বাকিরা কেউ পারতেছি না নাকি ভাইয়া? আমরা বাকিরা কেউ পারতেছি না না? তিন্নি খ বলছে, তাবাসসুম খ বলছে, মাসুদ খ বলছে, গ বলছে। ওকে ভাইয়া, উত্তর এটা নিয়ে তো বুকিঝুঁকি করার দরকার নেই, এটা 1 আর 3 হবে। কারণ দেখেন দায় মালিকের অনুপাতটা দায় মালিকের অনুপাত কি? দায় মালিকের অনুপাত হচ্ছে দীর্ঘমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা। দায় মালিকের অনুপাত দিয়ে দীর্ঘমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা যাচাই করা হয় চলতি অনুপাত দিয়ে এবং চলতি দিয়ে চলতি দায় বা স্বল্পমেয়াদী দায় পরিশোধ যাওয়া যাবে। ওকে ডান। তাই উত্তর দিয়ে শাহিন উত্তর দিয়েছে। ওকে গুড। এবার দেখেন কি বলছে, খেয়াল করেন ভাই, এগুলো একদম সহজ, এগুলো নিয়ে হুদায় পেন খাওয়ার দরকার নাই, এটাও পারবেন মোটামুটি। আচ্ছা এটাকে একটু বলি তাইলে, আমি একটু ফাস্ট পড়াই। এক্স কোম্পানির হাতে নগদ 10,000 টাকা, সহপরি মজুত পণ্য 20,000 টাকা, প্রদয় বিল 10,000 টাকা, সুনাম 15,000 টাকা। কি বলেন তো ভাইয়া? কোম্পানির হাতে নগদ 10,000 টাকা। কি বলছে? কোম্পানির হাতে নগদ 10,000 টাকা, সমাপনী মজুত পণ্য 20,000 টাকা। কোম্পানির হাতে নগদ 10,000, সমাপনী মজুত 20,000, প্রদয় বিল 10,000, সুনাম 15,000 টাকা, দেনাদার 10,000 টাকা। কোম্পানির চলতি অনুপাত কত? তাহলে এটাকে একটু ঝামেলা আছে, চলতি অনুপাত। এখানে একটু আমাদের কি খাইতে হবে? একটু প্যারা খাইতে হবে। কেমন? এখানে একটু কি খেতে হবে? এখানে একটু কি খাইতে হবে? প্যারা খাইতে হবে। উত্তর কি চলে আসছে? হ্যাঁ কেন? আমার বা চলে গেছে। হ্যাঁ সিকিউরিটি দিয়ে দেন না, সমস্যা নেই। নেন না। হ্যাঁ 14D বলতেছে। হ্যাঁ একটু দেখিয়ে দেন, একদম সহজ ভাই, একদম সহজ সহজ। মনে আছে কি করবো? এই যে 10,000 সাথে সবগুলো সম্পদ যোগ করবো। 10,000, 10,000-এর সাথে 20 যোগ করলে 30,000, তারপর হচ্ছে কত? 30। সুনাম আসবে না কিন্তু, মনে রাখবেন ভাই, সুনাম দীর্ঘমেয়াদী সম্পদ, এটা আসবে না, এটা আসবে না, সুনাম আসবে না। কেমন? 10,000, 20, 30,000 টাকা, তারপর এখানে কি আছে? 10,000, 40,000 টাকা। তাহলে উপরে কত? উপরে হচ্ছে 40, আর নিচে কত? 10। তাহলে কি করবো? 10 দিয়ে ডিভাইড করবো। তাহলে ভাই বলুন তো কি হবে? কি হবে? এটাকে ভাগ করলে কত হবে? 4:1। উত্তর হবে কত? গ। ভেরি গুড। তো হচ্ছে যারা এটা দিয়েছে ধন্যবাদ তাদেরকে, পারছেন। ওকে আচ্ছা থাকবে তো না? আসছে হ্যাঁ ওকে বা এটা একটু বের করুন তো। এই যে একটু আগের প্রশ্নটা এখানে আসছে। স্যার দেখেন, স্থায়ী সম্পদ 12,000 টাকা, চলতি, এটা আগের মতো। চলতি মূলধন 6 লক্ষ টাকা। খেয়াল করেন, চলতি মূলধন 6 লক্ষ টাকা, চলতি দায় 2 লক্ষ টাকা। এটা আশা করছি পারবো আমরা সবাই। দেখেন চলতি মূলধন 6 লক্ষ টাকা, চলতি, দেখেন একদম সহজ ভাই, এটা একটু ট্রিকিও আছে মোটামুটি। কেমনে বের করবো? ওকে খুব বুদ্ধিমান পাবলিক। 14 নাম্বার কি হবে বলুন তো ভাই? এটা 14 না 15 নাম্বার, এটা 15 নাম্বার। এটা কি হবে স্যার বলুন তো? স্থায়ী সম্পদ 12,000 টাকা, চলতি মূলধন 6 লক্ষ টাকা ও চলতি দায় 2 লক্ষ টাকা। তাহলে কেমনে বের করবো বলুন তো ভাইয়া? স্থায়ী সম্পদ দেওয়া আছে, কেমন? তার মানে ভাই খেয়াল করুন তো, এখানের মধ্যে মোট সম্পদের পরিমাণ আমি কেমনে বের করবো? দেখছেন কি ট্রিকি প্রশ্ন এগুলো। দেখেন তাহলে ভাই আমরা কি একটু ক্যালকুলেশন করতে হবে। দেখেন আমার কি লাগবে? মোট সম্পদ লাগবে। কি লাগবে? মোট সম্পদ। তার মানে কি? আমার স্থায়ী 12 লাখ টাকা দেওয়া আছে। একটু সবাই খেয়াল করে দেখেন, এটা অনেকে মনে হয় পারবেন না। দেখেন 12 লাখ টাকা দেওয়া আছে। আমার কি লাগবে? চলতি সম্পদ। কেমন? তো এখন কথা হচ্ছে আমি চলতি সম্পদটা আমি কিভাবে বের করবো? চলতি সম্পদটা আমি কিভাবে বের করব? আমরা চলতি সম্পদ কিভাবে বের করি মনে আছে? দেখেন মনে আছে? বলুন তো চলতি সম্পদকে, চলতি মূলধনটা আর দায়টাকে ইউজ করতে হবে। আমরা কি করি ভাই বলুন তো? একদম সিম্পল। দেখেন চলতি মূলধন কিভাবে বের করি বলেন? চলতি সম্পদ থেকে, ভালো করে খেয়াল করেন ভাই, চলতি সম্পদ থেকে কি মাইনাস করি? চলতি দায়। একটু সবাই খেয়াল করেন, ভালো করে বুঝবেন। তার মানে চলতি সম্পদ থেকে কিভাবে বের করি বলেন তো? চলতি সম্পদ থেকে আমরা চলতি দায় বিয়োগ করলে চলতি মূলধন পাই। তার মানে খেয়াল করেন ভাই, চলতি সম্পদের মধ্যে
চলতি মূলধনও আছে, চলতি দায়ও আছে। কথা বুঝে গেছে? তার মানে আমি যদি চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করলে যদি মূলধন পাই, তাহলে আমি সিমিলারলি চলতি মূলধন আর চলতি দায় যোগ করলে কি পাবো? চলতি সম্পদ পাবো। সিম্পল। তাহলে কি হবে বলুন তো? 6 লক্ষ টাকার সঙ্গে 2 লক্ষ টাকা যোগ করলে কত হবে? 8 লক্ষ। তাহলে এই যেখানে 8 লক্ষ দিলে কি হয়ে যাবে? 8 লক্ষ দিলে উত্তর হয়ে যাবে। বুঝছেন? অর্থাৎ চলতি মূলধন আর চলতি সম্পদ যোগ করলে চলতি সম্পদ পাওয়া যায়। ক্লিয়ার স্যার? 15D 24 লক্ষ। ওকে, ভেরি গুড।